I'm just curious. Fantasy. দেখ, তোদের তোদেরকে আজকে যে টপিকটা করাবো সেটা হচ্ছে বিআরএস, ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট, ঠিক আছে তো? এই দেখ, চ্যাপ্টারের নাম কি? ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট। এটাই আমি তোদের সঙ্গে তোদেরকে আজকে আমি আলোচনা করব, ঠিক আছে? একটু বলা হয়, অনেকেই বলে এই চ্যাপ্টারটা একটু টাফ চ্যাপ্টার, মানে এই ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার যতগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার একটু টাফ চ্যাপ্টার। কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার, আর যারা ক্যাশ বুক করেনি তাদেরকে তো বিশাল অসুবিধা হবে এই চ্যাপ্টার করতে, ঠিক আছে তো? তো ক্যাশ বুকের পরেই এটা শিখতে হয়, ঠিক আছে তো? বিআরএস, আর বিআরএস আমাদের কন্টিনিউ চলতে থাকবে, ওয়েডনেসডে করে বিআরএসটাই চলে, মানে চলবে, ঠিক আছে তো? তো ব্যাংক রিকনসিলেশন স্টেটমেন্ট, তো দেখ জিনিসটা কি, বিআরএস জিনিসটা কি আমি তোদের বোঝাই। ধর আমি তোদের একটা কথা বলছি। ধর একটা কোম্পানি আছে, যে কোনো একটা কোম্পানি, ধর সাপোজ ধর ধর কোম্পানিটার নাম ধর এক্স ওয়াই জেড। সাপোজ কোম্পানির নাম ধর এক্স ওয়াই জেড, ঠিক আছে? একটা কোম্পানি আছে, এই কোম্পানির ধর একটা ব্যাংকে অ্যাকাউন্ট করেছে। সে ব্যাংকে কি, কোন ব্যাংকে? ধর স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, ঠিক আছে? স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট করেছে। এইবার যারা বিজনেস করে, বিজনেসম্যানরা যে ব্যাংকে যে অ্যাকাউন্ট করে, কোন অ্যাকাউন্ট করে জানিস তো? সেভিংস অ্যাকাউন্ট, তারপর ফিক্সড ডিপোজিট, রেকারিং, নাকি কারেন্ট অ্যাকাউন্ট, জানিস তো? কারেন্ট অ্যাকাউন্ট খোলে, ঠিক আছে? কারেন্ট অ্যাকাউন্ট খোলে বিজনেসম্যানরা। কি অ্যাকাউন্ট খোলে? কারেন্ট অ্যাকাউন্ট। এবার এই যে এক্স ওয়াই জেড কোম্পানি, এই কোম্পানিতে একজন অ্যাকাউন্টেন্ট আছে, ধর একজন অ্যাকাউন্টেন্টকে নিয়োগ করেছে, একজন অ্যাকাউন্টেন্টকে রেখেছে। তো অ্যাকাউন্টেন্টের নাম ধর এক্স, এক্স কে রেখেছে। এইবার একটা ডেট বলছি, ধর 31 মার্চ 2025, এই ডেটে এই এক্স ওয়াই জেড কোম্পানির মালিক, ঠিক আছে? এক্স ওয়াই জেড কোম্পানির মালিক এই মিস্টার এক্স, মানে যে অ্যাকাউন্টেন্ট, ওকে জিজ্ঞাসা করলে, বলো আমার আজকে ব্যাংকে কত টাকা পড়ে আছে, আজকে আমার কাছে, ঠিক আছে, ব্যাংকে কত টাকা ব্যালেন্স পড়ে আছে, ঠিক আছে? তখন এক্স কি করবে? এক্স বলবে, মালিককে বলবে যে মালিক, ব্যাংকে এখন এত টাকা পড়ে আছে। মালিক কি দেখে বলবে? এই সরি, এক্স কি দেখে বলবে? এক্স এর কাছে কি আছে জানিস? এক্স অ্যাকাউন্টেন্ট, ওর কাছে ক্যাশ বুক আছে। কি বললাম? ওর কাছে ক্যাশ বুক আছে। তোরা তো ক্যাশ বুক শিখালাম, কালকে করলাম না? কালকে তো, হ্যাঁ কালকে মঙ্গল, কালকে করলাম ক্যাশ বুকের কি কলম করলাম? ডবল কলম করলাম। একটা ক্যাশ, এরম করছিলাম দাগ, একটা ক্যাশের কলম, একটা ব্যাংকের কলম করছিলাম। এদিকে ডেবিট সাইড, এদিকে ক্রেডিট সাইড। এটা ধর ক্যাশের ঘর, একটা ব্যাংকের ঘর, এখানে ক্যাশের ঘর, ব্যাংকের ঘর। তো কি দেখে বলবে? এক্স ওয়াই জেড কোম্পানির মালিক ওর অ্যাকাউন্টেন্ট এক্স কে জিজ্ঞাসা করেছে, আজকে আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে, তুমি বলো, তোমার হিসাব বলো, কি কত টাকা পড়ে আছে। ও তখন কি দেখে বলবে? ওর কাছে ক্যাশ বুক আছে, ক্যাশ বুক দেখে বলবে। ক্যাশ বুকের কি, ক্যাশ দেখে বলবে? ক্যাশের ব্যালেন্স দেখে বলবে? মানে ক্যাশের ঘর দেখে বলবে ব্যাংকে কত টাকা পড়ে আছে? নাকি ব্যাংকের ব্যালেন্স দেখে বলবে ব্যাংকে কত টাকা পড়ে? কি দেখে বলবে? ব্যাংক ব্যালেন্স। ও ব্যাংক ব্যালেন্স দেখে বললো, সাপোজ বললো যে মালিককে বলে, মালিক 5 লাখ টাকা পড়ে আছে, ঠিক আছে? এবার মালিক ওরা ভেরিফাই করবে। কাকে, কোথা দিয়ে ভেরিফাই করবে? ও তো স্টেট ব্যাংকের যে ম্যানেজার আছে তাকে ফোন করে বললো, আচ্ছা আমার অ্যাকাউন্টে এখন কত টাকা পড়ে আছে? ও বললো 5 লাখ টাকা পড়ে আছে। আমার অ্যাকাউন্টেন্টও বললো 5 লাখ টাকা, স্টেট ব্যাংকও বললো 5 লাখ টাকা। তাহলে এই কোনো মিসম্যাচ হয়েছে? ঠিকই তো আছে, মিলে গেছে। এবার আমার অ্যাকাউন্টেন্ট বললো 5 লাখ টাকা, কিন্তু ব্যাংকে বললো না, তোমার 5 লাখ টাকা নেই, 4.5 লাখ নিচে। শর্ট পড়লে কত টাকা? 50,000 টাকা ডিফারেন্স বেরোলো না? এই যে কিছু তো কারণে, এই কারণের জন্য 50,000 ডিফারেন্স বেরিয়েছে, ঠিক আছে তো? বা মানে ধর ব্যাংকের অ্যাকাউন্টেন্ট বললো যে 4.5 লাখ টাকা আছে, এটা বলতে পারে। 5 লাখ টাকাও বলতে পারে। আবার তার বলতে পারে 5,50,000 টাকা পড়েছে, যে কোনো একটা বলতে পারে। 5 লাখ টাকা বললে কোনো সমস্যা নেই। যদি বলে 4.5 লাখ টাকা পড়ে আছে, তখন মালিকের মানে প্রশ্ন হলো, আমার অ্যাকাউন্টেন্ট বলছে 5 লাখ পড়ে আছে, ব্যাংক বলছে 4.5 লাখ, 50,000 শর্ট পড়ে, কেন 50,000 শর্ট পড়েছে? ঠিক আছে? তার কারণগুলোকে না এনালাইসিস করতে হবে। কেন ৫০ টাকা পড়েছে? তার কারণগুলো এনালাইজ করা হবে। এই কারণগুলো যখন একটা স্টেটমেন্ট আকারে লেখা হয়, যখন একটা স্টেটমেন্টে লেখা হবে কারণগুলো যখন একটা স্টেটমেন্টে লেখা হবে, এই কারণের জন্য ৫০,০০০ টাকা শর্ট পড়েছে, বা এই কারণের জন্য ৫০,০০০ টাকা বেশি আছে। সেই কারণগুলো যখন স্টেটমেন্ট আকারে লেখা হয় তখন তাকে বলা হয় বিআরএস। কি বললাম? বিআরএস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ঠিক আছে?
আচ্ছা, যখনই তোর পরীক্ষায় বিআরএস এর অঙ্ক করতে দেবে না, ওরা তোকে আচ্ছা বিআরএস ফুল ফর্মটা ভাব, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমরা কার রিকনসাইল করবো, কাকে মেলাবো? ব্যাংকের ব্যালেন্সটা মেলাবো, ব্যাংকের ব্যালেন্স, ক্যাশ না, ব্যাংকের ব্যালেন্স। আজকে আজকে সিম্পল সিম্পল ব্যাপার ভাব, এই এক্সওয়াইজেড কোম্পানির যেটা বললাম, ওর ধর স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে, ঠিক আছে, সমস্ত কাজ স্টেট ব্যাংকের মাধ্যমে হয়। এবার ওর অ্যাকাউন্টেন্ট বলছে তোমার আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পড়ে আছে, কিন্তু ব্যাংকের ম্যানেজার বলছে বা ব্যাংকের অ্যাকাউন্টেন্ট বলছে তোমার অ্যাকাউন্টে 4.5 লাখ টাকা পড়ে আছে। এই তো ডিফারেন্সটা। তার মানে অ্যাকাউন্টেন্টের কাছে কোন বই থাকে জানিস? আমি বলেছি শুনে না, অ্যাকাউন্টেন্টের কাছে কোন বই থাকে? ক্যাশ বুক। আজকে ধর আমি তোকে বলছি, আজকে ধর আমি একটা কোনো কোম্পানিতে চাকরি করছি, অ্যাকাউন্টসের জব করছি, ঠিক আছে, অ্যাকাউন্টসের জব করছি। তো ওই কোম্পানিতে যত রকমের কাজ করবো, যে কোন বইতে ক্যাশ ট্রানজাকশন কোন বইতে করবো? ক্যাশ বুক, ক্যাশ বুক। কিন্তু ব্যাংকে ধর, ব্যাংক কোন বই রেকর্ড করে? ব্যাংকের কাছে কোন বই থাকে? আমার কাছে তো থাকলো ক্যাশ বুক। আজকে আজকে ধর সাপোজ ধর কোনো একটা খরচা করলি, তুই যদি বাড়িতে ক্যাশ বুক মেনটেন করিস, আজকে তুই খরচা করলি, তুই সেটা ক্যাশ বুকে লিখ, ঠিক আছে। বা ধর তুই ধর এখন পড়ে ঠরে উঠে তোর মনে হলো একটা দোকান থেকে চা খেলি, তুই অনলাইনে পেমেন্ট করলি, ঠিক আছে, অনলাইনে পেমেন্ট করলি, তার মানে কি ব্যাংকের ট্রানজাকশন হলো। তো তুই ক্যাশ বুকে মেনটেন করছিস, মানে আমাদের হাতে কি থাকে? আমাদের হাতে থাকে ক্যাশ বুক। অর্থাৎ অ্যাকাউন্টেন্ট কি মেনটেন করে? ক্যাশ বুক। আর পাসবুক কে মেনটেন করে জানিস? পাসবুক দেখেছিস কখনো চোখে? দেখেছিস পাসবুক? কে পাসবুক দেখেছিস চোখে? দেখিস নি পাসবুক? হ্যাঁ বল। এ বাবা, তুই 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 যখন মানে ব্যাংকে যখন টাকা জমা দিস, তখন একটা বই আপডেট করা হয় না? ওটাকে পাসবুক বলে, তাই তো? তাহলে এতদিন তোরা যেটাকে জানতি পাসবুক বলে, ওটাকে পাসবুক বলে না। এতদিন তোরা যেটাকে পাসবুক বলে জানতি, ওটাকে পাসবুক বলে না। কি হয়েছে? পাসবুক বলে হাসছো, তোমরা আচ্ছা শোন, যেটা বলছি আমি মানে, না দেখ, শোন, যেটা বলছি সেটা মন দিয়ে শোন, কেননা খুব ইম্পর্টেন্ট জিনিস, প্রথম ক্লাস করছিস, বিআরএস খুব টাফ চ্যাপ্টার, ঠিক আছে। যদি আজ বুঝতে না পারিস, তুই করে কোনো লাভ হবে না, পারবি না করতে পরীক্ষায় গিয়ে। বিআরএস খুব বোঝার চ্যাপ্টার। আজকে বোঝাবো 2 দিন 3 দিন ধরে, তবু মাথায় ঢুকবে না, এতটাই টাফ চ্যাপ্টার, ধরে ধরে বুঝতে হবে আমার, ঠিক আছে। পাসবুক, তোরা পাসবুক দেখেছি, আমরাও পাসবুক দেখেছি, আমার বাড়িতে আমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে, মাঝে মাঝে আপডেট যখন করতে হয় ব্যাংকে টাকা ফেললে, আমরা পাসবুকটাকে আপডেট, তা আমরা যেটাকে পাসবুক বলি, ঠিক আছে, ওটাকে পাসবুক বলে। সবার বাড়িতে পাসবুক হয়, সবাই দেখেছি, চোখে পাসবুক দেখেছি প্রত্যেকে, ওটাকে পাসবুক বলে। ওটাকে কি বলে জানিস? ডুপ্লিকেট। ডুপ্লিকেট ব্যাপারটা ধর, আজকে তোকে আমি কথা বলছি কেন ডুপ্লিকেট বুক বললাম। আজকে তোর কাছে ধর পাসবুক আছে, তোর কোনো কারণে পাসবুক মিসিং হয়ে গেল, তো তুই পরে পাসবুক ব্যাংকের কাছে অ্যাপ্লাই করলে ব্যাংক দেবে? অরিজিনালটা যদি হারিয়ে যায়, কখনো তুই পাবি কিছু? অরিজিনাল পাসবুক কার কাছে থাকে জানিস? ব্যাংকের কাছে। স্যার অরিজিনাল পাসবুক কোনটা ব্যাংকের কাছে? ব্যাংকের যে একটা কম্পিউটার আছে, দেখিস তো ব্যাংকের একটা কম্পিউটার আছে তো, যার মধ্যে সমস্ত রেকর্ড করা হয়, ওটাই হচ্ছে অরিজিনাল পাসবুক। আমাদের কাছে ডুপ্লিকেট কপি থাকে। কি বললাম? আমাদের কাছে ডুপ্লিকেট, অরিজিনাল কপি না, ডুপ্লিকেট কপি। বুঝতে পারলি কি বললাম? তো ক্যাশ বুক আর পাসবুক, ক্যাশ বুক কার কাছে থাকে? আমাদের কাছে ক্যাশ বুক থাকে, ঠিক আছে, আর পাসবুক থাকে কার কাছে? ব্যাংকের কাছে, ঠিক আছে। এখানে কেন স্যার ডিফারেন্স গুলো হয় বলবে? তোদের মনে দেখ, এখানে তো অনেকগুলো পয়েন্ট হয়, ডিফারেন্সের কারণ তোকে আমি কয়েকটা কিছু কিছু কারণ বলতে পারি। যেমন ধর, আজকে কত তারিখ বল দেখি, একটু তো বলতো আর তারিখটা। আজকে মানে 15 তারিখ। আজকে ধর 15ই অক্টোবর 2025, ঠিক আছে। আজকে ধর আমার কাছে কেউ 10,000 টাকা পাবে, শুনছিস তো, মন দিয়ে শুনবি কিন্তু, গল্পটা বলছে, বিআরএস এর গল্পটা বলছে। আজকে ধর আমার কাছে কেউ 10,000 টাকা পাবে, সে আমার কাছে আসলো যে 10,000 টাকা পাবে, 10,000 টাকা দাও। আমি তাকে একটা চেক দিলাম, 10,000 টাকার একটা চেক লিখে দিয়ে দিলাম। জানিস একটা চেক তোরা দেখেছিস? নিশ্চয়ই বাড়িতে দেখবি চেক থাকলে, বাড়িতে দেখবি বাবা মা যখন চেক ইউজ করে, দেখবি চেকটার উপরে দেখবি যে ডান দিকে না ডেট লেখা থাকে, দেখবি ওখানে লেখা থাকে 3 মান্থস। একটা আমি যদি কাউকে চেক দিই, সেই চেকটা 3 মাসের মধ্যে ক্লিয়ার করার টাইম থাকে। 3 মাস হলে হবে না, খরচ করলে হবে না, 3 মাসের মধ্যে তুই যে কোনো সময়। তো ধর আজকে ধর আমার কাছে কেউ টাকা পায়, 10,000 টাকা পায়, আমি তাকে একটা 10,000 টাকা চেক লিখে দিয়ে দিলাম, ঠিক আছে, 10,000 টাকা চেক লিখে দিয়ে দিলাম। এইবার আমি ওকে বললাম, আজকে আমি তোমাকে 10,000 টাকা চেক লিখে দিলাম, তুমি না এই চেকটা তুমি কাজ করো, 2 দিন পরে ফেলো। আজকে কি বার বল? আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার। আমি বললাম তুমি চেকটা সোমবার ফেলো, তুমি সোমবার ফেলো, আমি টাকা ফেলে দেবো, ঠিক আছে। বুঝতে পারলি তো? কেননা দেখ, আজকে আমার কাছে একজন আসলো যে টাকা পায়, সে তো সারাক্ষণ আসতে হবে না, এদিক দিয়ে যাচ্ছিল, তুমি চেকটা লিখে দাও, বলে এখন আপনার টাকা নেবে, কি করে দেবো? বলে তখন টাকা কবে? মানে সোমবার, মঙ্গলবার আমার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবে। তাহলে তুমি কাজ করো, তুই সোমবার মঙ্গলবার ডেট দিয়ে দাও। আমি ডেট দিয়ে দিলাম, আর আসতে হলো না। ব্যাপারটা বুঝতে পারলি তো? তার মানে আজকে আমি একজনকে 15, আমি আজকে একজনকে চেক কেটে দিয়ে দিলাম 10,000, ঠিক আছে। এবার ও
ও ধর চেকটা সাপোজ ও ব্যাংকে কোনো কারণে লেজি থাকে না, অনেক লেজি পাবলিক থাকে, ফেলবো করছে। ও ধর 15 তারিখে আমি আজকে চেকটা দিলাম, ইন কেস ধর ও ব্যাংকে ধর চেকটা ফেললো কত তারিখে, সাপোজ ধরো 27 তারিখ ইয়ে তো ধর, সাপোজ ধর 29 তারিখ ফেলে, সাপোজ আমি বলি সাপোজ, মানে 15 তারিখ বলেছি উদাহরণ, ধর 29 তারিখ ব্যাংকে চেকটা ফেলে। চেকটা কোথায় ফেলে জানিস তো? ব্যাংকে যাবি, তুমি ব্যাংকে একটা ড্রপ বক্স থাকে, দেখিস ড্রপ বক্সে কি অনেকে চেক ফেলে দেয়, ড্রপ বক্সে কি চেকটা ফেলে দেয়। তাহলে এক ব্যাংকে যখন একটা চেক ফেলা হয়, সেই চেকটা ক্লিয়ার হতে টাইম লাগে। ব্যাংকে যখন চেকটা ফেলা হয় না, ধর আজকে আজকে যে কারোর থেকে চেক পাই, সেই চেকটাই ব্যাংকে ফেলি, চেকটা ক্লিয়ার হতে টাইম লাগে, ঠিক আছে? তো সাপোজ ধর, হ্যাঁ, প্রাইভেট ব্যাংক হলে একদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, কিন্তু গভর্নমেন্ট ব্যাংক হলে 2 দিন 3 দিন লাগে। সাপোজ ধর 29 তারিখ চেকটা ফেললাম, ব্যাংক ধর ওই চেকটা সাপোজ ক্লিয়ার করলো নভেম্বর মাসের 3 তারিখ। ভালো করে বুঝতে পারলি কি বললাম? বুঝতে পারলি? আমি ব্যাংকে 29 তারিখ চেকটা জমা করলাম, ড্রপ বক্সে ফেললাম। এবার ব্যাংক ওই চেকটা ক্লিয়ার করলো 3 তারিখে, ব্যাংকের সময় লাগবে, কেননা চেকটা ক্লিয়ার করতে ব্যাংকের একটু সময় লাগে, 2-3 দিন সময় লাগে। সাপোজ ধর আমি মানলাম 29 তারিখ আমি ড্রপ বক্সে গিয়ে চেকটা ফেললাম, ঠিক আছে? এবার ব্যাংক ওই চেকটা ক্লিয়ার করলো 3 তারিখ। এবার গল্পটা বলবো। আমি ধর কোনো পার্টির থেকে ধর সাপোজ 10,000 টাকা চেক পেয়েছি, ঠিক আছে? 10,000 টাকা চেক পেয়েছি। তো যেদিন আমি চেকটা 10,000 টাকা চেক পেয়েছি, এবার চেকটা পেয়ে আমি কি করবো? ব্যাংকে জমা করবো। তাহলে ব্যাংকে আমি চেকটা কবে জমা করেছি? 29 তারিখ। তাহলে 29 তারিখ আমি মনে করছি আমার ব্যাংকে ধর 5,00,000 টাকা ছিল, সাপোজ আমার ব্যাংকে 5,00,000 টাকা ছিল, আমি আরো 10,000 টাকার চেক ব্যাংকে জমা করেছি। তাহলে ব্যাংকে কত টাকা পড়া উচিত? এখন কত টাকা উচিত বল? 5,10,000 টাকা থাকা উচিত। কিন্তু ব্যাংক কি আমার অ্যাকাউন্টে 29 তারিখ 10,000 টাকা জমা করেছে? কবে জমা করেছে? 3 তারিখ। 3 তারিখ আমার অ্যাকাউন্টে শো হবে 5,10,000। 29 তারিখ কি 5,10,000 হবে? না, 29 তারিখ কত হয়? 5,00,000। তাহলে কত টাকা ডিফারেন্স হলো? কারণ এরকম একেকটা করে কারণ, এরকম একেকটা কারণ। ঠিক আছে? এবার ধর আমি আরেকটা উদাহরণ বলছি। দেখবি আমরা সবাই এটিএম কার্ড বা ডেবিট কার্ড ইউজ করি, তার জন্য ব্যাংক আমাদের থেকে কি কাটে? একটা চার্জ কাটে, জানিস তো? ব্যাংক আমাদের কাছে একটা চার্জ কাটে। ঠিক আছে? ধর সাপোজ ধর ইউজ করার জন্য ব্যাংক ধর আমার থেকে ধর সাপোজ 100 টাকা ব্যাংক চার্জ কাটে। তা ব্যাংক যখন 100 টাকা চার্জ কাটবে, তুই জানতে পার, আমরা জানতে পারি না। আমরা জানতে পারি না এখন, হ্যাঁ, 100 টাকা ধর ব্যাংক চার্জ কাটবে। একটা ব্যাংক চার্জ বলে একটা জিনিস হয়। মানে আমরা যে এটিএম কার্ড ইউজ করি তার জন্য ব্যাংক চার্জ কাটে, ঠিক আছে? আমাদের এই পরিষেবাতে তার জন্য ব্যাংক একটা চার্জ কাটে। আমি সাপোজ আমি একটা বেশি অ্যামাউন্ট বললাম, 100 টাকা ব্যাংক চার্জ কাটছে। এই যে 100 টাকা ব্যাংক চার্জ কাটলো, তাহলে ধর সাপোজ ধর আমার ব্যাংকে, আমি জানি আমার ব্যাংকে 5,00,000 টাকা পড়ে আছে। ব্যাংক আমার থেকে 100 টাকা চার্জ কাটবে। ঠিক আছে? তাহলে এই কাজটা কে করেছে? ব্যাংকের লোক করেছে না আমি করেছি? বল দেখি। ব্যাংক 100 টাকা চার্জ কেটেছে। ঠিক আছে? মানে ব্যাংক চার্জ কেটেছে 100 টাকা। আমার পক্ষে না জানা সম্ভব নয় ব্যাংক কবে চার্জ কাটবে। কবে ব্যাংক আমরা জানতে পারবো জানিস তো? যেদিন ব্যাংকে যাব, বইটা যেদিন আপডেট করব, সেদিনই আমি জানতে পারবো ব্যাংক আমার থেকে 100 টাকা চার্জ কেটেছে। কিন্তু আমি কি করে জানবো? ফোনে মেসেজ ঢোকে। আমি মনে করলাম ধর আমার এই ফেসিলিটি নেই। ধর আমার ফোনে মেসেজ ঢোকার ফেসিলিটি, আমি ফালতু টাকা কাটবে, আমি বলি আমার মেসেজ ঢুকতে হবে। আমি বাড়ির পাশে ব্যাংক যাবো, করে নিয়ে চলে আসি। ঠিক আছে? মনে করলাম ফোনে মেসেজ ঢোকে। তাহলে তুই জানতে পারবি। ফোনে মেসেজ ঢোকে না স্যার আমি জানতে পারবো না। কি করে ব্যাংক চার্জ কাটবে আমি কি করে জানতে পারবো? বোঝা গেল? আরো অনেক উদাহরণ হতে পারে। একটা উদাহরণ বলতে পারি ব্যাংক চার্জেস। আরেকটা উদাহরণ ধর বললাম, সাপোজ ধর আমি অনেক জায়গায় ইনভেস্ট করি টাকা পয়সা, বিভিন্ন জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করি। ধর সাপোজ ধর টাটা কোম্পানিতে আমি ইনভেস্ট করেছি। 1,00,000 টাকা ইনভেস্ট করেছি। এবার টাটা কোম্পানি ধর এই বছর লাভ করেছে, লাভ হলে লাভের ভাগ আমাকে দিয়েছে। তো লাভের ভাগ ধর সাপোজ ধর 5,000 টাকা হয়েছে। তাহলে টাটা কোম্পানি কি আমার বাড়িতে এসে 5,000 টাকা দিয়ে যাবে? কোথায় দেবে টাটা কোম্পানি? আমি যে অ্যাকাউন্ট দিয়েছি ওই অ্যাকাউন্টে 5,000 টাকা ফেলে দেবে। ঠিক আছে? এটাকে ডিভিডেন্ড বলে। এবার বল আমার অ্যাকাউন্টে 5,000 টাকা ডিভিডেন্ড পড়ে, তাহলে তো আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে। কিন্তু আমি কি জানি আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে কবে জানতে পারবো আমি? যবে ব্যাংকে যাবো। তাহলে কারণগুলো বুঝলে কি কারণ হতে পারে? এরকম অনেক কারণ হতে পারে। অনেক কারণ হতে পারে। ঠিক আছে? বিভিন্ন কারণ। যখন অঙ্ক করবো না, যদি বুঝতে পারবো। ঠিক আছে? আরেকটা কথা, আরো কিছু বলে দিই, কিছু কথা বলে দিই। তাই তোকে যখন পরীক্ষায় অঙ্ক দেবে না, তোকে দেবে ব্যাংক ব্যালেন্স, এরকম ভাবে লিখে দেবে ব্যাংক ব্যালেন্স, ও কিছু লিখতে হবে না, লিখে দেবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কি লিখলাম? ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ, এরকম লিখে দেবে। কোশ্চেনে লিখে দেবে যে ক্যাশ বুক ওয়াইজ তোমার ব্যাংকের ব্যালেন্স কত। তাহলে ক্যাশ বুক কার কাছে থাকে? আমার কাছে ক্যাশ বুক থাকে, আমার কাছে। আবার কখনো কখনো কোশ্চেনে বলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তো পাসবুক আর ব্যাংকের কাছে, ঠিক আছে? পাসবুক ব্যাংকের কাছে, সমস্ত জিনিস এক একটা করে বলবো। ঠিক আছে? আরেকটা কথা, আমরা যাকে ডেবিট করি ব্যাংক তাকে ক্রেডিট করে। কি বললাম? আমরা যাকে ডেবিট করি ব্যাংক তাকে ক্রেডিট করে। যেমন ধর
ধর আমি তোকে বলছি, আমি কালকে করাচ্ছিলাম তোকে আসবো, বল ধর ব্যাংকে যদি আমরা টাকা জমা করি, মনে কর ধর এটা ক্যাশ বুক, ধর এটা ক্যাশ বুক করেছিলাম তো ক্যাশ, ধর এটা ক্যাশ কলাম ব্যাংক কলাম ক্যাশ কলাম ব্যাংক। আমরা যদি ব্যাংকে টাকা জমা করি, আচ্ছা এটা কি এইদিকে প্লাস হতো এইদিকে মাইনাস হতো, তাই তো ক্যাশ বুকে এইদিকে ডেবিট সাইডে প্লাস আর এইদিকে মাইনাস। তা আমরা যদি ব্যাংকে টাকা জমা করতাম তাহলে কোন দিকে লিখতাম? ব্যাংকে টাকা জমা করলে ব্যাংকের ব্যালেন্স বাড়তো না কমতো? বাড়তো। তাহলে এইদিকে লিখতাম ব্যাংকের ব্যালেন্স বাড়তো। তার মানে আমরা যদি ব্যাংকে টাকা জমা করি, আমরা তখন ব্যাংক মানে কি করতাম? ডেবিট করতাম, তাই তো? ব্যাংকে টাকা জমা করলে আমরা কি করতাম? ডেবিট করতাম। ব্যাংক অন্য করে, ব্যাংক ডেবিট করে, ব্যাংক ক্রেডিট করে, ব্যাংক ক্রেডিট করে। আমরা যা করি ব্যাংক তার অপোজিট করে। দেখ কমন সেন্স খাটা, আমি যখন ব্যাংকে টাকা জমা করছি তার মানে আমার কাছে কি হচ্ছে এটা বল দেখি, তুই বল। আজকে বাবা 10,000 টাকা দিল, বলে যে ব্যাংকে টাকা জমা করে দিয়ে, তাহলে এই যে 10,000 টাকা তোর ব্যাংকে জমা করলে এটা তোর কাছে অ্যাসেট কি অ্যাসেট? অবশ্যই অ্যাসেট। ব্যাংকের কাছে, ব্যাংক তোর থেকে 10,000 টাকা নেই, ব্যাংকের কাছে একটা লাইবিলিটি। তাহলে আমরা যদি ব্যাংকে টাকা জমা করি, আমরা ডেবিট করি, তাহলে ব্যাংক কি করবে? বুঝতে পারলি? বুঝেছিস তো ব্যাপারটা? তাই এগুলো তুই আস্তে আস্তে বুঝতে পারবি, কোনো সমস্যা নেই। আর একটা এক্সাম্পল দিচ্ছি, তোরা দেখেছিস, সত্যি বলছি সবাই দেখেছিস, ফোন দিয়ে চেক করে দেখেছিস। ধর সাপোজ ধর পড়ছিস, দেখবি ধর ধর আমাকে মনে হলো যে না এই মাসের মাইনাটা স্যারকে আমি অনলাইনে পেমেন্ট করবো, দেখবি কি লেখা থাকে। তুই যখন অনলাইন পেমেন্ট করবি দেখবি তোর ফোনে একটা মেসেজ আসবে পেমেন্ট করার। তোর ফোনে কি মেসেজ আসবে, আমার ফোনে কি মেসেজ আসবে? তোর ফোনে মেসেজ আসবে কি বলতো? ইউর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড, দেখবি এই মেসেজটা আসে। অর্থাৎ বুঝতে পারলি, ইওর অ্যাকাউন্ট ইজ ডেবিট, মানে তুই টাকাটা পাঠালি, ইওর অ্যাকাউন্ট তোর অ্যাকাউন্টটাকে ডেবিট করলো, ঠিক আছে, তোর অ্যাকাউন্টকে ডেবিট করলো। আর আমার ফোনে মেসেজ কি ঢুকে দিয়েছো? ইওর অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড। তার মানে এই ব্যাপারগুলো তোকে বুঝতে হবে। বুঝতে পারলি তো? দেখবি কখনো এখন তো প্রতি পদে পদে অনলাইন পেমেন্ট করছে, অনলাইন পেমেন্ট দেখবি টুক করে একটা মেসেজ দেখে দিবি, এই তো দেখ কোথায় গেল, এই দেখ আমার, এক মিনিট, এই তো লিখেছে, এই ধর 40 টাকা লিখেছে, ₹40 ডেবিটেড ফ্রম ইওর অ্যাকাউন্ট। ঠিক আছে, তার মানে কি আমি চা ফা খেলাম, চা বিস্কুট খেলাম, 40 টাকার বিল হলো, তো আমি অনলাইন পেমেন্ট করি। তো অনলাইন পেমেন্ট করলাম, তাহলে অনলাইন পেমেন্ট করলাম মানে কি আমার ব্যাংকের ব্যালেন্স তো কমে যাচ্ছে, তাই না? আমাদের ব্যাংকের ব্যালেন্স কমে যেতে লিখেছে ₹40 ইন্ডিয়ান ₹40 ডেবিটেড ফ্রম ইওর অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে। ব্যাপারটা বুঝতে পারছিস তো কি বললাম? তাহলে আমরা যদি ব্যাংকে টাকা জমা করি, আমরা যদি ব্যাংকে টাকা জমা করি তাহলে আমি ডেবিট করব, ব্যাংক কি করবে? ক্রেডিট করবে। এবার আমি যদি ব্যাংকের থেকে টাকা তুলি, ব্যাংক কি করবে? ব্যাংক ডেবিট করবে, আমাদেরকে এই সিম্পল ব্যাপার। তো এবার না একটা অঙ্ক করি, তোর ব্যাপারগুলো আরো খুব সুন্দর লাগবে, ক্লিয়ার হবে ব্যাপার। এটা অঙ্ক দিয়ে বুঝতে পারবো ব্যাপারটা। আমি তোদেরকে মানে বাড়িতে করার জন্য বেশ কিছু অঙ্ক হোমওয়ার্ক রেখেছি, বেশি না 32টার মতন অঙ্ক হোমওয়ার্ক। এই 32টা অঙ্ক করলে মানে এনাফ, এনাফের চেয়েও বেশি, 32টা অঙ্ক, ঠিক আছে তো? কিন্তু কিন্তু এখন এখন হোমওয়ার্ক দেবো না তোদের, হোমওয়ার্ক দেবো নভেম্বর মাসে, এখন হোমওয়ার্ক দেবো না, হোমওয়ার্ক দেরি আছে দেওয়ার, হোমওয়ার্ক দেওয়ার এখনো প্রচুর দেরি। কারণ হচ্ছে, কথা বলছিস না, কথা বলছিস না। এই শোন, হোমওয়ার্ক এখন দেবো না, আমি 3-4টে ক্লাস আগে তোদের করাবো বিআরএস, যেই অঙ্ক করাবো সেই অঙ্কই তুই বাড়িতে করবি, যেই অঙ্ক করাবো সেই অঙ্কই বাড়িতে করবি। তুই 4টে অঙ্ক করাবো আগে বিআরএস এর, ওই 4টে অঙ্ক তুই আগে বাড়িতে করবি, তারপর আমি হোমওয়ার্কে আসবো, তার আগে হোমওয়ার্ক কর, ঠিক আছে তো? যেই অঙ্ক করাবো সেই অঙ্কই তোকে বাড়িতে করতে হবে, তাহলে তুই বিআরএস তুই শিখতে পারবি। দেখ শোন কি বলেছে এখানে, কোশ্চেনটা দেখতে পাচ্ছিস তোরা স্ক্রিনে শেয়ার করেছি আমি কোশ্চেনটা, কি বলেছে দেখ কোশ্চেনটা। বলছে কি, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তোকে বিআরএস করতে বলছে অ্যাজ অন 29th February 2024, ঠিক আছে? লিপ ইয়ার তাই 29 হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ও তোকে এই বললাম না পরীক্ষার হলে কোশ্চেন পেপার এরকম লিখে দেবে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 6520, ক্যাশ বুক ওয়াইজ তোর ব্যাংকে ব্যালেন্স আছে 6520। আচ্ছা, আর একটা ব্যালেন্স না দু রকমের হয়, একটা ফেভারেবল আর একটাকে বলে আনফেভারেবল, ঠিক আছে? একটাকে বলে ফেভারেবল আর একটা বলে আনফেভারেবল। মানে কি, আজকে আমার ব্যাংকে ধর 1 লাখ টাকা আছে, এটা তোকে কি ফেভারেবল না আনফেভারেবল বল দেখি? ফেভারেবল, ফেভারেবল। ব্যাংকে আমার কাছে ধর ধর আমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা আছে, এটা ফেভারেবল, ঠিক আছে তো? বুঝতে পারলি? তার ওভারড্রাফট বুঝিস তো? ওভারড্রাফট, ওভারড্রাফট কি, ধর ব্যাংকে যত টাকা জমা ছিল তার চেয়ে ধর আমি এক্সট্রা টাকা, ওটাকে ওভারড্রাফট বলে। তো ওভারড্রাফট তোর কি ফেভারেবল না আনফেভারেবল? আনফেভারেবল, ঠিক আছে তো?
তো এখানে দেখ এই যে এটা বলেছে এটা কি ফেভারেবল নাকি আনফেভারেবল, এটা তোর ফেভারেবল ব্যালেন্স। এটাকে কি বলে, এটাকে বলে ফেভারেবল ব্যালেন্স। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক কি ব্যালেন্স বলে, এটাকে বলে ফেভারেবল ব্যালেন্স। বুঝতে পারছিস? আমরা কিন্তু সব অঙ্ক করব পরে, তার আগে অনেক কিছু জিনিস শেখাবো, তার আগে অনেক কিছু জিনিস তোকে বলবো, সেই জিনিসগুলো তোকে দেখতে হবে। এই দেখ, এই দেখ কি লেখা আছে এখানে, দেখবি তুই, এই দেখ স্ক্রিনটা দেখ, দেখতে পাচ্ছিস তুই? এই দেখ কি লেখা আছে, ভালো করে শুনবি, কি লেখা আছে, এই দেখ কি লেখা আছে এখানে, ব্যালেন্স, দেখতে পাচ্ছিস তো প্রত্যেকে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। কি ব্যালেন্স লেখা আছে, এটা ফেভারেবল ব্যালেন্স। ফেভারেবল ব্যালেন্স মানে কি, দেখ তোরা কিন্তু বারবার করে মনের মধ্যে কোশ্চেন গুলো শেয়ার করবি, তাহলে কি আমার বুঝতে সুবিধা হবে। দেখ এখানে কি লেখা আছে, ফেভারেবল ব্যালেন্স, তার মানে আজকে আমার ধর ব্যাংক অফ বরোদা অ্যাকাউন্টে, ব্যাংক অফ বরোদায় ধর সাপোজ 10,000 টাকা আমার ব্যালেন্স আছে, তাহলে এটা আমার কাছে কি ব্যালেন্স, ফেভারেবল ব্যালেন্স নাকি আনফেভারেবল ব্যালেন্স, ফেভারেবল ব্যালেন্স। তাই এটাকে লিখবো, এখানে কি লিখবো, ফেভারেবল, তো তাই লিখবো ব্যাংক ব্যালেন্স। আর যদি এটা ফেভারেবল না হয়, ধর বললাম ব্যাংক অফ বরোদায় যত টাকা জমা ছিল, আমি তার সাথে 5,000 টাকা এক্সট্রা তুলে নিচ্ছি, তাহলে এটা কি বলে, ওভারড্রাফট ব্যালেন্স। তাই আনফেভারেবল মানে ওভারড্রাফট হচ্ছে, ঠিক আছে, আনফেভারেবল মানে ওভারড্রাফট, আর ফেভারেবল মানে ব্যাংক ব্যালেন্স। তাই এখানে কি লেখা আছে দেখিস তো, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ, ঠিক আছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে কি বললাম, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। আচ্ছা স্যার পরীক্ষার, আচ্ছা এখানে দেখ কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনটা কি বলেছিল দেখ, কি লেখা ছিল, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 6520। তার আমি যেটা বলছি সেটাই বলেছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 6520। স্যার অ্যামাউন্টটা কোথায়, আচ্ছা আমরা যে অঙ্ক করি না, প্লাস মাইনাস প্রসেস ফলো করে করবো, প্লাস মাইনাস প্রসেস ফলো, ঠিক আছে। এখানে দেখ লিখবো প্লাসের ঘর করবো এই ঘরটা, আর এই ঘরটা একটা মাইনাসের ঘর করবো, ঠিক আছে। তার মানে মনে করার চেষ্টা কর, যারা ক্যাশ বুক করে তাদের কাছে ভেরি ভেরি সিম্পল হবে ব্যাপারটা। মনে কর আমার ধর ব্যাংকে টাকা আছে, এটা পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। যদি বলতো না ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স, এটা আমার কাছে কি নেগেটিভ, তখন মাইনাসে বসতো, ঠিক আছে। তার মানে যখনই বলবে ব্যাংক ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকে ব্যালেন্স হয়, এটা পজিটিভ ঘরে করে, ঠিক আছে, প্লাসের ঘরে করে। এবার তারপর যেই যেই কারণগুলো বলবে না, কারণগুলো কোশ্চেন পেপারে বলে দেবে। এই একটা কারণ কি, এই দেখ ক্যাশ বুক ওয়াইজ তোমার ব্যাংকে ব্যালেন্স হয় 6520, ঠিক আছে, বলেছে তুমি পাসবুক ওয়াইজ তোমার ব্যাংকের ব্যালেন্সটা বের করো। ধর আমার বলছে ক্যাশ বুক ওয়াইজ আমার ব্যাংকে ব্যালেন্স আছে 6520, ঠিক আছে। আর ধর এই অঙ্কটারই ধর আমি তোকে বলছি পাসবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স হবে ধর সাপোজ 315, তুই বুঝতে পারছিস, ক্যাশ বুক ওয়াইজ তোর ব্যাংকে ব্যালেন্স হচ্ছে 6520, কিন্তু পাসবুকের হিসাবে তোর ব্যাংকে ব্যালেন্স 3150, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে। এই কারণ, কিছু কারণের জন্য তো ডিফারেন্সটা বেরিয়েছে, সেই কারণগুলো একটা কোথায় লিখবো, স্টেটমেন্ট আকারে লিখবে। দেখে সেটাই এখানে লিখেছে, এই যে কেন কম বেরোচ্ছে, এই যে কারণ, একটা কারণ, দুটো কারণ, তিনটে চারটে, এরকম দরকার কারণ বেরোবে। কারণগুলো করবো, যোগ বিয়োগ করে যেটা বেরোবে কি বলবে, ব্যালেন্স, মানে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যালেন্স, সেটা ফেভারেবলও হতে পারে আবার আনফেভারেবলও হতে পারে, ঠিক আছে। যেটা একটা অঙ্ক করবো তখন আমি তোকে বলবো, ঠিক আছে, একটা অঙ্ক দিয়ে বুঝবো। এবার দেখ একটা অঙ্কে চলে আসে, তোরা স্কেল পেন্সিল না নিলেও চলবে, প্রথম অঙ্ক তো জাস্ট বুঝে নে, ঠিক আছে। এটা কি লিখবো, এরকম দাগ কাটবো, রুপিসের দুটো ঘর, ঠিক আছে, রুপিসের দুটো ঘর। এখানে কি লিখবো জানিস, রুপিসের এখানে লিখবো প্লাস, এই ঘরটা লিখবো প্লাস, আর এই ঘরটা লিখবো কি মাইনাস, আর কিছু, ঠিক আছে। একটা প্লাসের ঘর নয়, উপরে কি লেখা না লেখা সব পরে হবে। এখন তোর মানে মেন ব্যাপারটা কি জানিস তো, মেন ব্যাপারটা হচ্ছে কোনগুলো প্লাস কোনগুলো মাইনাস, এটা বোঝো না। অনেক স্টুডেন্ট কোনগুলো প্লাস হয় কোনগুলো মাইনাস হয় মুখস্থ করতে হবে, বুঝতে হবে কোনগুলো প্লাস হয় কোনগুলো মাইনাস হয়। দেখ শোন, এক একটা করে বলবো, বল আমার কোশ্চেনে কি ছিল, প্রথমে ব্যাংক ব্যালেন্স, তাই তো ছিল, বল কোশ্চেনে ব্যাংক ব্যালেন্স, দুটো ব্যালেন্স বলবে, হয় ব্যাংক ব্যালেন্স বলবে না হলে ওভারড্রাফট ব্যালেন্স বলবে। বল বারবার করে পর কোশ্চেন, এটা কি বলেছে, ব্যাংক ব্যালেন্স বলেছে না ওভারড্রাফট ব্যালেন্স বলেছে, দেখ দেখ কোশ্চেনের দিকে তাকা, কি বলেছে, এটা ব্যাংক ব্যালেন্স বলেছে না ওভারড্রাফট ব্যালেন্স বলেছে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ, তাহলে লেখ ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, কি লিখলাম, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। তাহলে যদি ব্যাংক ব্যালেন্স বলে তার মানে পজিটিভ, আর যদি ওভারড্রাফট ব্যালেন্স বলে তাহলে কি সেটা নেগেটিভ, ঠিক আছে। কারণ কেন স্যার পজিটিভ, আরে ব্যাংক ব্যালেন্স তো মানে অ্যাসেট, আর অ্যাসেট সবসময় অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতাম, প্লাস করতাম, সেইগুলো তোকে বুঝতে হবে, ঠিক আছে। আর ওভারড্রাফট ব্যালেন্স কি হতো, মাইনাস হতো। তাহলে বল কত টাকা ছিল,
অ্যান্সার, আচ্ছা কোশ্চেনটা আমি দেখাচ্ছি তোদের। এটা ছিল 6520। কোথায় লিখবো? প্লাসের ঘরে লিখবো 6520। এবার এক একটা করে পয়েন্ট তোকে বুঝতে হবে, এটা খেলার মতন আর কিছু নেই। 2 নম্বর পয়েন্ট, দেখ কটা পয়েন্ট দিয়েছে, বেশি না, 3টে পয়েন্ট দিয়েছে। দেখ প্রথম পয়েন্ট কি বলে দেখ, বলছে চেক, মন দিয়ে শুনবো, চেক। আর এই ওয়ার্কিংস গুলো যখন বলবো তুই অবশ্যই খাতায় টুকবি, খাতায় টুকবি কিন্তু। আর চেক অফ রুপিস 3500 ওয়ার ইস্যু, কবে ইস্যু করেছি চেক? 3500 টাকা চেক ইস্যু করে, ইস্যু মানে জানিস, ইস্যু করা মানে দেওয়া। আজকে ধর আমার কাছে কেউ টাকা পায়, আমার কাছে ধর কেউ টাকা পায়, তাকে আমার বাড়িতে আসলো যে তোমার কাছে টাকা পায়, তুমি টাকাটা দাও। আমি তখন তাকে একটা 3500 টাকা কি লিখে দিয়েছি? চেক দিয়েছি, চেক। ঠিক আছে তো? 3500 টাকা চেক দিই। কবে দিয়েছি চেকটা? দেখ চেকটা পর, কবে দিয়েছি চেকটা, কবে দিয়েছি? 27শে ফেব্রুয়ারি চেক দিয়েছি। তাহলে আমি যদি যাকে চেক দেবো সেই চেকটা, সে চেকটা নিয়ে গিয়ে তো ব্যাংকে ড্রপ বক্সে ফেলবে। বললাম আমি 27 তারিখ কাউকে চেক দিয়েছি, সে সেই চেকটা ধর ব্যাংকে 27 তারিখ ধর আমি বিকাবেলা দিয়েছি, ও চেকটা কবে ফেললো? ধর 28 তারিখ ফেললো। বুঝতে পারছিস? চেকটা ধর ব্যাংকে 28 তারিখ ফেললো, আর 29 তারিখ মাস শেষ, তাহলে চেকটা ক্লিয়ার হতে মিনিমাম 3 দিন সময় লাগে। তাহলে ও যদি 28 তারিখ চেকটা ফেলে আরো 3 দিন, তাহলে কোন মাসে চেক ক্লিয়ার হবে? পরের মাসে। গল্প একদম পুরো গল্প আকারে বুঝতে হবে তোকে, গল্পের মতন করে বুঝতে হবে, ধরে ধরে বুঝতে হবে। তার মানে আমার কাছে কেউ টাকা পায়, আমি তাকে চেক দিই, গল্প বুঝতে পারছিস তো? 27 তারিখ আমি তাকে চেক দিয়েছি, সে চেকটা ব্যাংকে ধর 28 তারিখ জমা করলো। ঠিক আছে তো? 28 তারিখ জমা করলো, ব্যাংক চেকটা ক্লিয়ার করতে 3 দিন সময় লেগে, ঠিক আছে তো? এখানে কি লিখে পড়, বাট দিস ওয়াজ নট প্রেজেন্টেড। কি বলেছে? ভালো কথা লিখেছে। বাট দিস ওয়াজ, সেই লাইনটার মানে কি? বাট দিস ওয়াজ নট প্রেজেন্টেড মানে আমার কাছে কেউ টাকা পায়, ও আসলো, আমি ওকে 3500 টাকা চেক 27 তারিখ লিখে দিই। বলছে যাকে চেক দিলাম লিখে, ও তো চেকটা ব্যাংকে জমা করবে তো। বলছে বাট দিস ওয়াজ মানে এই চেকটা, 3500 টাকার চেকটা নট প্রেজেন্টেড, প্রেজেন্টই করেনি। বুঝতে পারলি? প্রেজেন্ট করেনি। কোথায় প্রেজেন্ট করেনি? ব্যাংকে নিয়েই যায়নি। কতদিনে, কোন তারিখের মধ্যে? ফর পেমেন্ট টিল 29 ফেব্রুয়ারি, 29 তারিখের মধ্যে ব্যাংকে প্রেজেন্ট। আমার ফেব্রুয়ারি মাস শেষ কবে হচ্ছে? 29 তারিখ। তো 29 তারিখের মধ্যে ব্যাংকে যদি চেকটা জমা না করে, কি করে ব্যাংক চেক ক্লিয়ার করবে? ব্যাংক জানে কার কাছে কি চেক আছে? ক্লিয়ার করতে পারবে ব্যাংক? তো 29 তারিখের মধ্যে চেকটা ব্যাংকে ফেলেইনি, ওই লোকটা ফেলেইনি চেকটা, তাহলে আমার চেক ক্লিয়ার হবে? তাহলে চেকটা স্যার কবে ফেলেছে? কি করে বলবো কবে ফেলেছে? কি করে বলবো? এখানে বলেছে দেখ তো? না, কিছু বলেনি। তাহলে নিশ্চয়ই ও ধর মার্চ মাসে ফেলেছে। তাহলে মার্চ মাসে ফেললেও মার্চ মাসে ক্লিয়ার করবে। তাহলে ফেব্রুয়ারি মাসে এই চেকটা কি ক্লিয়ার হবে? ক্লিয়ার হবে। এবার দেখ গল্প বুঝবি কি? আচ্ছা বল, কোশ্চেনের স্টার্টিং ব্যালেন্স কি বলেছিল? ভালো করে বুঝবি, কোন লাইন বুঝতে যদি অসুবিধা আমাকে জিজ্ঞাসা করি, স্যার এই লাইনটার মানে স্টার্টিং ব্যালেন্স কি বলেছিল? স্টার্টিং ব্যালেন্স বুঝিস? 6520 ও বললো 6520। স্টার্টিং ব্যালেন্স মানে কি আমি বলছি, দেখ স্টার্টিং ব্যালেন্স বলতে আমি কি জানতে চাইছি তোদের কাছ থেকে, মানে আমি বলতে চাইছি তোকে স্টার্টিং, তোকে ক্যাশ বুক দিয়ে দিয়েছিল নাকি পাসবুক দিয়েছিল, এটা জিজ্ঞাসা করছি। ক্যাশ বুক, এটা মাথায় রাখ, কি বললাম বুঝতে পারলি তো? অর্থাৎ তোর যে অঙ্কটা স্টার্ট হচ্ছে সেটা কোনো অঙ্কে ক্যাশ বুক বলে দেবে, কোনো অঙ্কে পাসবুক বলে দেবে। ঠিক আছে? কোনো অঙ্কে ক্যাশ বুক বলবে, কোনো অঙ্কে পাসবুক বলে। এই কোশ্চেনে কি বুক বলে দিয়েছি? ক্যাশ বুক। যেই বুকটা কোশ্চেনে বলে দেবে সেটাকে বাঁদিকে লিখবে, ওয়ার্কিংস এর পার্ট। যেই বইটা বলে দেবে সেই বইটা বাঁদিকে লিখবে, আর যেই বইটা বের করতে হবে সেই বইটা ডান দিকে লিখবে। এখন বলি স্যার কি করে বুঝলেন এইটাই বের করতে হবে? না, আমি তো সিম্পল কথা বলছি। দেখ ব্যাংকের ব্যালেন্স মেনটেন করবে কি? আজকে তোর ধর অ্যাকাউন্টে টাকা থাকে, একটা ব্যাংকের কাছে হিসাব আছে আর একটা কার কাছে হিসাব আছে? তোর কাছে হিসাব আছে। তা ব্যাংকের কাছে হিসাব আছে তাকে বলে পাসবুক, তোর কাছে হিসাব আছে তাকে বলে ক্যাশ বুক। তাহলে ক্যাশ বুক তোকে বলে দিয়েছে, তোকে কি বের করতে হবে? পাসবুক। সুন্দর একটা খেলার মতন খেলা হবে অঙ্কটা, ভালো লাগবে খেলাটা। যে এখানটায় খেললে ভালো লাগবে, এখানটায় খেলে কালারিং দিয়ে খেলা যায়। এটা ধর ক্যাশ বুক, এটা ধর হ্যাঁ বল। ধর পাসবুক, ঠিক আছে? দুটো লেভেল ধর তোকে বলছি একই লেভেলে আছে, দুটো একই লেভেলে আছে।
একই লেভেল মানে বুঝতে পারছিস তো? একই লেভেল মানে আমি কেন একই লেভেল বলতে কি বোঝাচ্ছে? ধর সাপোজ ধর আমার ব্যাংকে ধর ক্যাশ বুক ওয়াইজ ধর আমার ব্যাংকে ব্যালেন্স আছে ধর সাপোজ ধর 1,00,000 টাকা। পাসবুক ওয়াইজও ধর ব্যাংকে ব্যালেন্স আছে 1,00,000 টাকা। সাপোজ এই জন্য বললাম ইকুয়াল লাইন। বুঝলি ইকুয়াল লাইন মানে কি? মনে করছি দুটো অনুযায়ী আমার ব্যাংকের ব্যালেন্স সমান আছে। ঠিক আছে তো? বুঝেছিস কি বুঝিসনি ভালো করে দেখ। এই জায়গাটা ক্লিয়ার কর। এই যে দেখে নে কিন্তু এই দেখ দুটোকে ইকুয়াল লাইন ড্র করলাম। মানে কি? ধর সাপোজ ধর আমার ব্যাংক অফ বরোদায় অ্যাকাউন্ট আছে। ধর সাপোজ ধর মনে করছি আজকে ধর আমার ব্যাংকে 10,000 টাকা পড়ে আছে। আমি বলছি 10,000 টাকা পড়ে আছে, ব্যাংকও বলছে 10,000 টাকা। দুজনের সঙ্গে কোনো মতভেদ আছে? না। দুজনের সেম বলছে। এইবার আমার কাছে একজন এসছে বলছে আমি তোমাকে টাকা পাই টাকাটা দাও। আমি ওকে কি দিয়ে দিয়েছি? একটা 3,500 টাকা চেক দিয়ে দিয়েছি। কবে চেক দিয়েছি? 27 তারিখ, তাই তো? 27 তারিখ চেক দিয়েছি। ভালো করে বুঝবি 27 তারিখ চেক দিয়েছি। তাহলে যেই দিন আমি কোনো ক্যাশ বুক করছি, যেই দিন আমি কোনো পার্টিকে চেক দেবো, বোঝ ব্যাপারটা ভালো করে। ক্যাশ বুক যারা করেছিস তাদের বোঝা উচিত। ধর আজকে ধর ও এসছে আমার কাছে 3,500 টাকা পায়। আমি ওকে 3,500 টাকা চেক লিখে দিয়েছি। তাহলে আমি কি মেইনটেইন করি? ক্যাশ বুক। আমার ক্যাশ বুকে আমি আজকেই এন্ট্রি করব। আমার ক্যাশ বুকে আমি আজকেই এন্ট্রি করব। আমি জানি না ও কবে চেকটা ব্যাংকে ফেলেছে। আমি জানি না ও 28 তারিখ ফেলেছে না 29, 30 তো নেই 29, 1, 2 আমি জানি না কবে ফেলেছে। আমি যেদিন ওকে চেক দেব সেই দিনই আমি এন্ট্রি করব। মনে রাখবি। কাউকে যখনই চেক দেব সেই দিনই এন্ট্রি করব। বুঝতে পারলি তো? আজকে ধর ও ধর আমার কাছে টাকা পায়, আমি ওকে একটা চেক লিখে দিলাম। তো চেক লিখে দিলাম আমি আজকেই এন্ট্রি করব। যেদিন চেক দেব সেই দিনই এন্ট্রি করব। আমি মনে করব ও আজকেই চেকটা ব্যাংকে ফেলবে। আমি এটা মনে করতেই পারি ও চেকটা আজকেই ফেলবে। ঠিক আছে? ২ দিন পরেও ফেলতে পারে। বাট আমি আমার দিক থেকে ঠিক থাকবো ও আজকেই চেকটা ফেলবে। যদি মানে আমি বলে থাকি যে হ্যাঁ, বল। যদি আমি বলে থাকি তাহলে ২ দিন পরে ফেলতে। না, না ওইসব কোনো ব্যাপার না। ধর আজকে ধর তুই আমার কাছে টাকা পাস, আমি ধর তোকে একটা ধর 10,000 টাকা পাস, 10,000 টাকার চেক তোকে আমি দিয়ে দিই। তা আমি এটা মনে করতেই পারি তুই তুই যেকোনো সময় চেকটা ব্যাংকে ফেলতে পারিস। তা আমার অ্যাকাউন্টে টাকা রেডি রাখতে হবে। আমার অ্যাকাউন্টে টাকা রেডি রাখতে হবে। যেকোনো সময় চেকটা ফেলতে পারি। তাই মনে করছি আজকে ওকে 10,000 টাকা চেক দিয়েছি, ও ধর আজকেই চেকটা ব্যাংকে ফেলে দিয়েছে। ঠিক আছে? মনে করছি। আমি জানি ওইদিন ফেলবে না বাট মনে করছি। বা আজকে ফেললেও আজকে চেকটা ক্লিয়ার হবে। ঠিক আছে? তাহলে আমি যখন ক্যাশ বুক কি বলে ক্যাশ বুক শিখেছিলাম। মনে কর কালকে করলাম না ক্যাশ বুক। ক্যাশ বুকে কি করলাম? ধর একে চেক দিয়েছিলাম। চেক দিয়েছিলাম মানে কি করলাম? চেক দিয়েছিলাম মানে আমার কি ব্যাংকের ব্যালেন্স বাড়ছিল না কমছিল? বাড়ছিল। কাউকে চেক দিয়েছিস, তোর কাছে ধর আমি টাকা পাই, তোর কাছে আমি টাকা পাই 10,000 টাকা তুই আমাকে একটা চেক দিয়ে দিলি। তাহলে তুই যখন চেকটা দিচ্ছিস চেকটা ব্যাংকে ফেলবো। ব্যাংকে ফেললে তোর ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে, তোর কমবে। তাই তো? তাহলে ক্যাশ বুক কমছে। এইটাই তোর বোঝার ব্যাপার। আমি যখন কাউকে চেক দেব, আমি যদি কাউকে চেক দিই, তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বে না কমবে? কমবে। ক্যাশ বুক ওয়াইজ আমার ব্যাংকের ব্যালেন্স কমবে। ঠিক আছে? এবার পাসবুক। পাসবুক অনুযায়ী কি বলছে? মানে যেই পার্টিকে চেকটা দিই সেই চেকটা ব্যাংকে কবে ফেলেছে? ও ব্যাংকে কি চেকটা এই মাসে ফেলেছে? এই মাসে কি ফেলেছে? না স্যার, ও তো এই মাসে পরের মাসে জানি না আমরা। এই মাসেও চেকটা ব্যাংকে ফেলেইনি। তার মানে ব্যাংকে যদি চেকটা না ফেলে তাহলে কি আমার ব্যাংকের ব্যালেন্স কমেছে? ব্যাংকের ব্যালেন্স কমেছে? আমার কাছে কেউ ধর 3,500 টাকা পায়, 3,500 চেক দিয়ে দিলাম। আমি তো আমার হিসাব করে রেখেছি আমার ব্যাংকের ব্যালেন্স কমে গেছে। মানে ক্যাশ বুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স এখানে। কিন্তু পাসবুক ওয়াইজ আমার ব্যাংকের ব্যালেন্স কত হওয়া উচিত? ব্যাংকে যদি চেকটা জমা করে ওই পার্টি, তখনই তো আমার ব্যাংকের থেকে টাকা কাটবে। ওই ব্যাংকে চেক জমাই করে টাকা কেটেছে। তাহলে ব্যাংকের ব্যালেন্স কোথায় আছে? বুঝতে পারছিস তো? ক্যাশের ব্যালেন্স আছে, ক্যাশের ব্যালেন্স হচ্ছে এখানে আর ব্যাংকের ব্যালেন্স এরকম জায়গায় আছে। তাহলে দুটো কি ম্যাচ হচ্ছে? না। তাহলে কি করতে হবে? তাহলে তোকে যখনই চেঞ্জ করতে হবে না, বলছে এমন কি কাজ করতে তোরা নিজেরা বল দেখি এমন কি কাজ করলে এইটা আর এইটা সমান হবে? কি করলে? চেকটা ফেলে যা হবে গ্রিনের সঙ্গে গ্রিনের অন্য কিছু গ্রিনের সঙ্গে গ্রিন। এমন কি করলে? এমন কি করলে এই দুটো সমান হবে? বলি তো। এবার দাঁড়া শোন ব্যাপারটা। আমি যদি এরকম কোয়েশ্চেন দেখ ভালো করে শোন। এদিক শোন। কি করলে দুটো গ্রিনটা ইকুয়াল হবে? হয় এরম করতে পারি, এখান থেকে এই লেভেলে আসতে হবে, বাড়াতে হবে। এই বইটাকে হয় বাড়াতে হবে, আদারওয়াইজ কি করতে পারি বল? আদারওয়াইজ এই বইটাকে কমাতে মানে মোট কথা দুটোকে ইকুয়াল করবি কি করে? এই দেখ এখানে ধর লাইনটা এখানে আছে, সবুজ লাইনটা এখানে আছে। আর এখানে এই সবুজ লাইনটা এখানে আছে। তা দুটোকে সমান করবি কি করে? হয় এরম করতে গেলে যোগ করতে হবে। এই দুটো সমান করতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে। আদারওয়াইজ বিয়োগ করতে হবে। স্যার কোনটা করা বেটার?
তুমি যেই বই থেকে কাজটা স্টার্ট করেছো সেই বইয়েই যা চেঞ্জ করার কিন্তু ওই বইতেই করতে হবে। আবার বলছি ব্যাপারটা ভালো করে বুঝবি। প্রথম দিয়ে না মোটামুটি বলছি এখানটায় ধর ক্যাশ বুকের ব্যালেন্স এখানে আছে, ক্যাশ বুক এখানে আছে, আর পাসবুক কোথায় আছে? এখানে আছে। কি করলে দুটো বই সমান? কি করলে দুটো বই সমান হবে? তাহলে কিছু না কিছু তো কোনো না কোনো বইতে যোগ বিয়োগ করতে হবে, কোনো না কোনো বইতে যোগ বিয়োগ করতে হবে। হয় ক্যাশ বুকে কি করতে হবে বল, হয় ক্যাশ বুকে যোগ করব বা পাসবুক দিয়ে দেখলে বিয়োগ করবো। স্যার কোন বই করতে হবে, ক্যাশ বই না পাস বই? তো রুলটা বলে দিচ্ছি, তুমি যেই বই থেকে স্টার্ট করেছো সেই বই চেঞ্জ করো। আমি স্টার্ট করেছি কোন বই, ক্যাশ বই না পাস বই? চেঞ্জ করব ক্যাশ বই। তাহলে কি করলে এই দুটো ইকুয়াল হবে? ভাব ক্যাশ বুক এখানে আছে আর পাসবুক এখানে আছে, তাহলে কি করতে হবে? এখান থেকে কি করলে তুই এখানে যেতে পারি বল? বা প্লাস বল। তাহলে অ্যান্সারটা হবে প্লাস, অর্থাৎ এই কোশ্চেনটা হবে প্লাস। দেখ এই যে কি হলো, এই অ্যান্সারটা এটা হবে প্লাস, অর্থাৎ কিচ্ছু না, ৩,৫০০ টাকা তোকে যোগ, ৩,৫০০ টাকা যোগ করতে হবে। তাহলে এই ৩,৫০০ টাকা কোথায় গেল ভাই? এই যে ৩,৫০০ টাকা, এই যে এখানে লিখবো ৩,৫০০ টাকা যোগের ঘরে। চিন্তা নেই, আমি আরো পয়েন্ট বোঝাবো। এই এই যে তোকে করাচ্ছি, দেখ কত কমপ্লিকেট ব্যাপারটা না, তোকে ব্যাপারটা কিন্তু ধরে ধরে বুঝতে হবে। তুই একদিনে বিআরএস শিখতে পারবি না, তোকে আস্তে আস্তে ধরে ধরে শিখতে হবে। আমি যে কথাগুলো বলছি কথাগুলো মানে ব্রেনের মধ্যে ক্যাচ করতে হবে, বুঝছিস? এই পয়েন্ট গুলো ধরতে হবে, তাহলে তুই আস্তে আস্তে একদিনই আনতে পারবি, আস্তে আস্তে আনতে পারবি। এরপর কোনটা বল, লাস্ট কোনটা বল, এইটা মানে কেন যোগ হলো? তোকে চেঞ্জ করতে হবে, যেই বাদিককেই চেঞ্জ করতে হবে, চেঞ্জ বাদিকেই করতে হবে, ডান দিকে চেঞ্জ করা যায়, ঠিক আছে? না না, ডান দিক ফান দিক, আর ডান দিক প্লাস আছে, এবার কি ব্যাপার তোর, কি বলিস উল্টো? এই দেখ, চেঞ্জ করতে হবে সবসময় এই দিকটাকে, বা দিকটাকেই চেঞ্জ করতে হবে। বাদিকে আর বাদিক তুই আছিস এখানে, তোকে যেতে হবে এখানে। তাহলে কি করতে হবে? নিচ থেকে উপরে যেতে গেলে কি করতে হয়? পরের অঙ্কটা করলে পুরো ক্লিয়ার হয়নি, মানে পরের পয়েন্টটা করে তুই বুঝিয়ে কোনো চিন্তা করতে হবে, জাস্ট তুই শোন। এটা ৩,৫০০ টাকা যোগ করতে হবে। তবে এই যে আমি তোকে বলি, এটা তো ১ নম্বর, ১ নম্বর নাকি ২ নম্বর ছিল এই পয়েন্টটা? ২ নম্বর। এই ওয়ার্কিংসটা তুই টুকে নিবি, নাহলে তুই পরে বাড়ি যেতে যেতে ভুলে যাবি, বাড়ি যেতে যেতে ভুলে যাবি, ঠিক আছে? বাড়ি যেতে যেতে ভুলে যাবি কিন্তু, এটা তুই টুকে নিবি, এটা টুকে নিবি, এটা প্রতিটা অঙ্কে ওয়ার্কিংস এইভাবে টুকবে। হ্যাঁ, অঙ্কটা করতে ধর এতটা জায়গা লাগবে, ধর এতটা জায়গা লাগবে অঙ্কটা করতে, আর নিচে করো অঙ্কটা করার জন্য, হ্যাঁ ওটা বেটার হবে। সেকেন্ড পয়েন্ট, আচ্ছা এই তো টোকা। দেখ, মানে আমাদের না খুব সুন্দর করে বুঝতে হবে, লাইনের মানে বুঝতে হবে, তোর মনের মধ্যে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন গুলো করতে হবে, বুঝতে পারি তো? আর এইগুলো না, এই বিআরএস চ্যাপ্টার রিয়ালিটি ব্যাকগ্রাউন্ড যারা করতে পারে না, তারা খুব ভালো বুঝতে পারে বিআরএস, একদম রিয়াল লাইফ এক্সাম্পল। এটা রিয়াল লাইফ এক্সাম্পল হয়, বুঝতে পারি তো? পুরো রিয়াল লাইফের সঙ্গে এই ঘটনাগুলো ট্যালি করা হয়। কারোর বাড়িতে ব্যবসা থাকলে ওরা সব মোটামুটি এগুলো ভালো মতনই জানে নর্মালি, ঠিক আছে তো? এগুলো ব্যাপারটা বুঝতে হবে। এটা বোঝা গেল ৩,৫০০ ব্যাপারটা। এবার দেখ, লেখা লিখতে হবে এখানে। স্যার কি লিখবো? ধর এটা ১ নম্বর লিখি, এখানে ১ নম্বর লিখি, কি লিখবো স্যার? জানিস কি লিখতে হয়? এই ইংলিশটাকেই, এটাকে তোকে সুন্দর করে ছোট করে লিখবি। এই লাইনটা মানে কি বলেছে? আমি কাউকে চেক ইস্যু করেছি, সে চেকটা এখনো ব্যাংকে প্রেজেন্ট করে, তাই তো? এটাকে ইংলিশে লিখবি। তাহলে কি লিখবো? চেক ইস্যু, সত্যি তো? চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। বুঝতে পারলে কি বলে? ছোট করে দিল, জিনিসটা ছোট করে দিল। চেক ইস্যু করা হয়েছে, বাট এখনো পেমেন্টের জন্য কি করা হয়নি? প্রেজেন্টই করা হয়নি। লিখ চেক issued, check issued but not presented for payment. Like check issued but not presented for payment. লিখবি check issued but not presented for payment. তাহলে বল, এটা বলতে পেরেছিস লেখাটা? আর এই লেখাগুলো এমন কোনো ব্যাপার নয় যে কোশ্চেন থাকে ওটা থেকে ঢুকে দিতে হবে, ওটা দেখে লেখাটা কোনো ব্যাপার না, বাট
মেন বোঝার ব্যাপারটা কোনটা বলতো, কোনটা যোগ হবে আর কোনটা বিয়োগ হবে। আর অনেক স্টুডেন্ট আমরা দেখেছি বহু বছর ধরে পড়াতে গিয়ে এক্সপিরিয়েন্স বলতে অনেক স্টুডেন্ট মুখস্থ করে ফেলে এইগুলো যোগ হয় এগুলো বিয়োগ হয়, বেকার জিনিস, ঠিক আছে, বুঝতে পারলে খুব ইজি হয়ে যায়, যে কোনো অঙ্ক পারা যায়। আচ্ছা এটা বোঝা গেল, এটা সেকেন্ড পয়েন্টটাই পড়বো দেখবি কি লিখে দেখ। 3 নম্বরটা কি বলছে, চেক। কত টাকা চেক, দেখ চেকের অ্যামাউন্টটা কত হবে, 14,770, এত টাকার চেক। খুব মনোযোগ সহকারে শুনবি, আর ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। এই জন্য বারবার কি বলছি জানিস তো, ক্যাশ বুক যদি করা থাকে না অনেক বেটার হয়, ক্যাশ বুক করা থাকলে বেটার হয় ক্যাশ বুক, ঠিক আছে তো। চেক অফ রুপিস 14,770 ওয়ার ডিপোজিটেড 28 ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। আমি একটা চেক ব্যাংকে জমা করেছি, কত টাকার চেক ব্যাংকে জমা করেছি, এত টাকার চেক 28 ফেব্রুয়ারি ব্যাংকে জমা করেছি, ঠিক আছে। বাট দ্য সেম ওয়ার কালেক্টেড বাই ব্যাংক অন 4th মার্চ, ঠিক আছে। গল্পটা বোঝ, ধর আগেরটা যেমন আমি কোনো পার্টিকে চেক দিয়েছি, তাহলে আমি কি শুধু চেক দেবো, আমি কোনো পার্টি থেকে চেক পেতে পারি কি পারি না, কোনো পার্টি থেকে চেক পেতে পারি। ভালো করে বুঝবি, ধর 28 তারিখ, ভালো করে শুনছিস তো প্রত্যেকে, ধর 28 ফেব্রুয়ারি আমি একজনের থেকে চেক পেয়েছি। কি বলেছে 28 তারিখ, আচ্ছা 28 তারিখ কত টাকার চেকের অ্যামাউন্ট কত, 14,770, এত টাকার চেক আমি কি করেছি, ব্যাংকে জমা করেছি। কবে জমা করেছি ব্যাংকে বল, আমি এত 28 তারিখ, এই যে এত টাকার চেক আমি ব্যাংকে কবে জমা করেছি বল, 28 তারিখ ব্যাংকে জমা করেছি। তা আমরা কালকে যে ক্যাশ বুক করালাম, ক্যাশ বুকে কি দেখলাম, যেদিন চেক ব্যাংকে জমা করব সেই দিন আমার কোম্পানির অ্যাকাউন্টেন্ট ক্যাশ বুকে কাজ করে দেবে। তাহলে আমাদের কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট ক্যাশ বুক কবে মেনটেন করবে, যেই দিন চেকটা ব্যাংকে জমা হবে। তাহলে কালকে করছিলি ক্যাশ বুক, মনে পড়ছে দেখ, তুই মনে করার চেষ্টা কর, কি বলেছিলাম একটা এন্ট্রি, দেখ মনে করার চেষ্টা কর, হয়তো মনে পড়ছে 8 তারিখ, সরি 18 তারিখ কারোর থেকে একটা চেক পেয়েছিলাম, সেই চেকটা কোথায় রেখেছিলাম, ক্যাশ বুকে রেখেছিলাম, ক্যাশ বাক্সে রেখেছিলাম। ওই 18 তারিখের চেকটা গিয়ে আমি কোথায় ফেললাম, 20 তারিখে ব্যাংকে ফেললাম। তাহলে ব্যাংকে কাজ কবে করা হচ্ছে, 20 তারিখ। তার মানে যেই দিন তুই চেকটা ব্যাংকে ফেলবি আমাদের অ্যাকাউন্টেন্ট সেই দিনই ক্যাশ বুকে কাজ করে ফেলবে। তাহলে আমাদের কোম্পানি অ্যাকাউন্টেন্ট ক্যাশ বুকে কবে করেছে, 28 তারিখ করেছে। আর ব্যাংক কবে ওটাকে ক্লিয়ার করেছে, ব্যাংক দেখবো যে বাট দ্য সেম, মানে এই টাকাটা ব্যাংক কালেক্ট করেছে কবে, পরের মাসে মার্চ মাসের 4 তারিখ, তার মানে এই মাসে কালেক্ট করেনি। তাহলে কি করবো দেখ, ছবিটার দিকে ভাববি, হ্যাঁ 2 নম্বর 3 নম্বরের ছবিটা তুই নিজেও বুঝতে পারবি, তোরা নিজেও বুঝতে পারবি, মনের মধ্যে যে কোশ্চেনটা হবে সেটা তুই বলবি, হ্যাঁ। ক্যাশ বুক আর পাসবুক, বল, মনে করছি আমার দুটোতেই সমান ব্যালেন্স ছিল, আমি কত টাকার চেক ব্যাংকে জমা করেছি বল, 14,770 টাকার চেক ব্যাংকে জমা করেছি। তুই বল দেখি, নিয়ে বলতে অবশ্যই কথা বল, ভুল হতে হতে শিখতে পারবি। 14,770 টাকার চেক ব্যাংকে জমা করেছে, তাহলে চেক যদি ব্যাংকে জমা করি, তাহলে এই কাজটা সবার প্রথম কে করবে, ক্যাশ বুক করবে না পাসবুক করবে, মনের মধ্যে কোশ্চেনটা বলবি, আমি তাহলে বুঝাবো, কোনো সমস্যা নেই। ক্যাশ বুক করবে, পাসবুক সেই দিন করবে না। এদিক শোন, আজকে ধর ওর থেকে আমি একটা 14,770 টাকা চেক পেয়েছি, সেই চেকটা আমি আজকেই ব্যাংকে গিয়ে জমা করলাম। কোথায় জমা করবো, ব্যাংকের বাইরে দেখবি একটা ড্রপ বক্স আছে, ওই ড্রপ বক্সে জমা করলাম, ঠিক আছে। তাহলে আজকেই তো আমি এন্ট্রি করলাম, আজকে এন্ট্রি করলাম, মানে ক্যাশ বুক আজকে এন্ট্রি করলাম, কিন্তু ব্যাংক কবে এন্ট্রি করবে, ব্যাংক ওখানে আগে তো অনেক চেক আছে, সবার চেক একটা বেরোবে, তারপর তোর চেক আসবে, বুঝতে পারলি তো, তোর চেক তুমি ক্লিয়ার করে নি, বুঝতে পারলি তো। ব্যাংক কবে ক্লিয়ার করে, আমরা তোর নিজেও জানিস, কোন চেক যদি ব্যাংকে জমা করে চেক ক্লিয়ার করে 2-3 দিন সময় নেবে, 2-3 দিন সময় নেবে। তার উপর ধর তুই চেকটা ধর সাপোজ ফেলে আসলে কি বলতো, শুক্রবার দিন বিকালবেলা গিয়ে চেকটা ফেলে, ভাব শুক্রবার বিকালবেলা গিয়ে, মানে লাস্ট 4টের সময় ব্যাংক বন্ধ হয়, তো 3:30-এর সময় গিয়ে ব্যাংকে গিয়ে চেকটা ফেলে, শনিবার দিন ব্যাংক বন্ধ হয়ে গেছে, রোববার দিন তো বন্ধ, তাহলে তোর চেকটা কবে বের করবে, সোমবার বের করবে। তারপরে কি হয় বলতো, সাপোজ ধর আমি ধর যে চেকটা ধর ব্যাংকে ফেললাম, ধর আমার ধর বন্ধন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমি ব্যাংক অফ বরোদার চেক, তো দুটো ব্যাংকের মধ্যে কি হয় বলতো, চেকটা না স্ক্যান করবে, চেকটা স্ক্যান করবে, অর্থাৎ আমার সাইনটা ম্যাচ করবে ঠিকঠাক হচ্ছে কিনা। তারপর ব্যাংক অফ বরোদার চেক যখন বন্ধন ব্যাংকে ফেলবো, বন্ধন ব্যাংক ব্যাংক অফ বরোদার সঙ্গে কন্ট্যাক্ট করবে, চেক দুজনের সমস্ত ঠিকঠাক হলে তখন ব্যাংক অফ বরোদা থেকে টাকা পাঠাবে বন্ধন ব্যাংকে, তারপর আমার অ্যাকাউন্ট হবে। ব্যাপারটা বলতে পারলি,
প্রসিডিওর আছে অনেক, এটা লম্বা প্রসেস, এটা করতে 3 দিন সময় নেয়, এটা করতে 3 দিন সময় নেয়, ঠিক আছে? তো চেক ক্লিয়ার করতে 3 দিন সময় নেয়। তো আমার কথাটা বুঝতে পারছিস তো, ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে চেকটা ধর, আজকে ধর কোনো একটা চেক আমি ব্যাংকে জমা করলাম, সবার প্রথম এন্ট্রি কে করবে? ক্যাশবুক এন্ট্রি করবে না পাসবুক করবে? পাসবুক তো জানেই না, ব্যাংকের লোক জানেই না, তুই ব্যাংক জানেই না তুই চেক ব্যাংকে ফেলেছিস, তোকে চেনে নাকি ব্যাংক? মোটামুটি কত লোক তো ব্যাংকে ঢুকছে, তাহলে সবার প্রথম এন্ট্রি কে করবে? ক্যাশ। তাহলে ক্যাশবুকের যে অ্যাকাউন্টেন্ট যে এন্ট্রি করবে, ও ক্যাশবুকের ব্যালেন্স বাড়াবে না কম? বাড়াবে। বুঝতে পারছিস? যদি কখনো বুঝতে অসুবিধা হয় তুই মনে করার চেষ্টা কর, কালকে যখন ক্যাশবুক করাচ্ছিলাম, তুই ভাব, মনে কর, ধর এটা ক্যাশ কলাম, এটা ব্যাংক কলাম, এটা ধর ক্যাশ কলাম, এটা ধর ব্যাংক কলাম, মনে পড়ছে? ধর তুই একটা চেক ব্যাংকে ফেলছিস, এইদিকে ধর প্লাস সাইন, মনে পড়ছে কালকে মাইনাস সাইন, চেক যখন ব্যাংকে জমা করছিল কার ব্যালেন্স বাড়ছিল? একটা চেক আজকে ধর আমি কারো থেকে 10,000 টাকার চেক পেয়েছি, 10,000 টাকার চেকটা যখন আমি ব্যাংকে জমা করবো, তাহলে কোথাকার ব্যালেন্স বাড়বে? ব্যাংকের ব্যালেন্স বাড়বে। তাহলে আমরা কি করছিলাম? ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছিলাম ক্যাশবুক ওয়াইজ, এটা তো ক্যাশবুক, ক্যাশবুক ওয়াইজ ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছিলাম, মানে কি ব্যালেন্সটা উপরের দিকে উঠছিল। বুঝতে পারছিস কেন উপরের দিকে উঠলো নিচের দিকে নামলো কেন? আগেরটা কেন নিচেরটা নামলো? আমি চেক দিচ্ছিলাম, চেক দিলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাবে, আর চেক জমা করলে আমার অ্যাকাউন্ট কি হবে? টাকাটা বাড়বে। বোঝা গেল পয়েন্টটা উপরের দিকে কেন উঠলো? পাসবুক কি এই ঘটনা জানে? এই খবর জানে পাসবুক? পাসবুক জানে না, পাসবুক তো কিছু করেই নি, তাহলে পাসবুক কোথায় আছে বল? স্যার পাসবুক এখানে আছে, পাসবুক এখানে আছে, আর ক্যাশবুক কোথায় আছে? এখানে আছে। তাহলে কি করলে এই দুটো ইকুয়াল হবে? কি করলে, এমন কি কাজ করলে এই দুটো ইকুয়াল হবে? তাহলে তোকে বলেছি কি করলে ইকুয়াল হবে, তাহলে কোন বইয়ে চেঞ্জ করতে হবে? বাদিক না ডান দিক চেঞ্জ করবে? বাদিক। তাহলে বাদিক, তার মানে দেখ এবার কালো কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে বাদিক এখান থেকে কি করলে এখানে হবে বল, তুই ভাব। মাইনাস করলে, তাহলে অ্যান্সার কি হলো? মাইনাস। বুঝতে পারলি তো? এইভাবে তোকে সুন্দর করে ধরে ধরে বুঝে দেবো, কোনো কঠিন না কিন্তু। কারোর যদি একটু কঠিন লাগে তার কাছে একটু ক্যাশবুকের কনসেপ্টটা ক্লিয়ার নেই, ক্যাশবুকটা ক্লিয়ার করছিস, ক্যাশবুকই তোকে বাড়িতে ভালো করে বেশি বেশি করে হোমওয়ার্ক দিচ্ছে এখন। এখন বিআরএস নয়, এখন ক্যাশবুকটা ক্লিয়ার কর, বিআরএস আমি সামনে থেকে শুনছি। আসতে বল, তোর এই রিলেটেড কোনো কোশ্চেন? না, তাহলে তাহলে চেপে যা, তাহলে চেপে যা। সত্যি কিন্তু ইমেল আইডি চেয়েছিলাম তুই যেদিন, হ্যাঁ তুই তো বলছি যেই দিন তুই পুরীতে গেছিলি সেই দিনই তোর ইমেল আইডি চেয়েছিল। ভাব, সেই দিন আগে ক্যাশবুকে সব ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? প্লে লিস্টে দেখবি, দেখবি ক্যাশবুকের একটা প্লে লিস্ট আছে, হোমওয়ার্কের প্লে লিস্ট, ওর মধ্যে ক্যাশবুকের সব অঙ্ক আছে, হোমওয়ার্ক প্লে লিস্ট, ক্যাশবুকের সব অঙ্ক আছে, যা হোমওয়ার্ক দিচ্ছে ব্যাস। যে দেখ তাহলে কি হলো, তাহলে বুঝতে পারলি এটা কি করতে হলো বল? এটা কি করলাম বল? মাইনাস, তার মানে লেখ, এটা 2 নম্বর দিয়ে লেখ। এটা কি হয়েছিল বল? অত ইংলিশ দেখতে হবে না, তো বলছি এটা কি গল্পটা কি হয়েছিল? স্যার চেকটা জমা করেছি, কিন্তু ব্যাংক এটাকে কি করেনি, এখনো ক্লিয়ার করেনি। তুই নিজেই ভাব কি লিখবি, তারপর আমি দেখবো কি লেখা আছে কোশ্চেনে। চেক ডিপোজিটেড, ঠিক আছে, বাট নট ক্লিয়ার, বা ধর এরকম লিখতে ইচ্ছা করছে, অনেক কিছু লিখতে হবে, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই দ্য ব্যাংক, মানে বুঝতে পারলি তো? আমি চেকটা ব্যাংকে জমা করেছি, ব্যাংক ওটাকে ক্রেডিটই করেনি। আচ্ছা ক্রেডিট করা মানে বুঝেছিস তো? ক্রেডিট করা মানে কি রে, বুঝতে পারছিস তো? ব্যাংক ওটা ক্রেডিটই করেনি। এক একজন তুই যত আস্তে আস্তে করবি তত সুন্দর সুন্দর ইংলিশ লিখতে পারবি। কি লেখা ছিল দেখ এখানে, চেক ডিপোজিটেড বলছে বাট দ্য সেম ওয়ার কালেক্টেড বাই ব্যাংক এত, তাহলে ওটাই আমি তোকে কি বললাম বল? চেক ডিপোজিটেড বাট নট ইয়েট, কি বললাম বল? বাট নট ইয়েট ক্রেডিটেড, মানে চেকটা জমা করেছি, ব্যাংক ওটাকে এখনো ক্রেডিট করেনি। এবার কিন্তু স্যার আমি এখানে লিখলে হবে না, চেক ডিপোজিটেড বাট নট ইয়েট প্রেজেন্ট, এবার কি কথা বলি? এটা তো হতে পারে চেক তো ডিপোজিট করেছি, প্রেজেন্টের কথা ইউজ আর করবি না, কারণ তুই তো প্রেজেন্ট করেছিস ব্যাংকে। তাহলে কি লিখবি? চেক ডিপোজিটেড বাট নট ইয়েট ক্রেডিটেড, বা তুই ওটাও লিখতে পারিস, অসুবিধা হয় চেক দিবি বাট নট ইয়েট ক্লিয়ার লিখতে পারিস, মানে এখনো ক্লিয়ার করেনি ব্যাংক, ওটাও লিখতে পারিস। কি লিখবো আমি, তা বুঝতে পারলি লেখাটা? এটা কিন্তু স্কুলে যখন করাবে বিআরএস বুঝতে পারবি, কিন্তু গ্যারান্টি বুঝতে পারবি বিআরএস স্কুল যখন করাবে, ভালো করে শিখে রাখ, ঠিক আছে তো? এইগুলো স্কুলে বুঝতে পারবি না, স্কুলে এত এত বলবে না। বাট নট ইয়েট কি বলবো? ক্রেডিটেড বা ক্লিয়ার লিখতে পারিস। বল অ্যামাউন্টটা কত ছিল? কোন ঘরে লিখবো, প্লাসে না মাইনাসে? মাইনাসে লেখ 14,770। ক্লিয়ার হয়েছে তো? দেখ লাস্ট পয়েন্ট, তোদের কাজ কি? এই অঙ্কটাই বারবার করে করা, ভাবা, আমি যে কথাগুলো বলছি এগুলো ভাবা, মনে করা কি বলছি, এক্সাম্পল গুলো। লাস্ট পয়েন্ট,
তাহলে ছোট ছোট অঙ্ক। তোর পরীক্ষায় 5 নম্বর দেবে বিআরএস থেকে, ছোট ছোট অঙ্কই দেবে, ঠিক আছে তো? দেখ কি বলেছে, ধর সাপোজ ধর আজকে ধর আমি একটা বিজনেস করছি, কোনো একটা বিজনেস করছি, তো ধর আমার পার্টি বাইরে থাকতে পারে, তো আমার পার্টি বাইরে থাকতে পারে, অনেক কাছাকাছি না দূরে থাকতে পারে। সে পার্টি ধর ডাইরেক্টলি, মন দিয়ে শুনবি, ডাইরেক্টলি আমার অ্যাকাউন্ট টাকা ফেলেছে। ভাব, ধর আমার কোনো পার্টি বোম্বেতে থাকে, তোর কাছে টাকা চাইছি, টাকা দাও টাকা দাও, ও ডাইরেক্টলি আমার অ্যাকাউন্ট ফেলেছে। কি বললাম? ডাইরেক্টলি আমার অ্যাকাউন্ট টাকা ফেলেছে। স্যার ডাইরেক্টলি অ্যাকাউন্ট টাকা ফেলেছে, সাপোজ ডাইরেক্টলি অ্যাকাউন্ট টাকা ফেলেছে, ও আমাকে জানায়নি। হতেই পারে, হতেই পারে। দেখবি আমাদের যখন এই যে অনলাইনে অনেকে টিউশন ফিস করে, বলেই না, মানে অনেকে বলেই না যে কবে টাকা ফেলেছে। পরে ৩-৪ দিন পর যদি করতে আসে তখন বলে, স্যার টাকাটা পাঠিয়েছি, আপনি পেয়েছেন তো? আমি তখন কি বললাম, আমার রোজই টাকা ঢুকে, তুই কাজ কর, পেমেন্ট, অনলাইন পেমেন্ট গুলো স্ক্রিনশট পাঠা। ঠিক আছে? কারণ তোর যে অ্যামাউন্টটা আছে, অনেকের না যখন জিপে বা ফোনপে অনেকের নাম শো করে না। অনেকের না নাম শো করে না। ঠিক আছে তো? তাহলে কে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, ফোন নাম্বার দিয়ে খুঁজেই পাই না। তো আমি বললাম না, তুই স্ক্রিনশট পাঠা, তাহলে আমি বুঝতে পারবো যে কে টাকা পাঠিয়েছে। জানি না, অনেক এরকম আমার খুব, যখন অ্যাকাউন্টস করা হয় যে লাস্টে, আমি অনেকের নাম খুঁজেই পাচ্ছিলাম না। অনেকে টাকা পাঠিয়েছে, আমি বলছি, কে টাকা পাঠালো আমাকে? নামই খুঁজে পাচ্ছি না। আমি বুঝতেই পারছি না। ব্যাপারটা বুঝলি? যে কেউ যখন টাকা পাঠায়, যখন কেউ টাকা পাঠায়, আমি বলি কি স্ক্রিনশটটা পাঠাবে। তাহলে কি বুঝতে পারবো কে টাকা পাঠিয়েছে। ঠিক আছে তো? এখন ধর আমার কাছে ধর পরে সুরজ, ধর কোনো একটা ছেলে পড়ে সুরজ, টাকা পাঠিয়ে দিয়ে সূর্য। ওর দাদা বা বাবা কারোর নামে টাকা পাঠিয়েছে। আমি কি করে বুঝি সূর্য হয়? সূর্যকে আমি কি চিনিই না সূর্যকে। ঠিক আছে তো? তো ধর কিছুদিন আগে ধর একটা মেয়ে পড়ছিল, টাকা পাঠালো একটা ছেলে। মানে কে রে ভাই, ছেলেটা কে? ছেলেটাকে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠালো। আমি জানি না, আমি আমি জিজ্ঞাসা করছিলাম অনলাইনের ব্যাচে, জিজ্ঞাসা করছিলাম যে, "এই নামে একজন টাকা পাঠিয়েছে, তোমরা কি কেউ টাকা পাঠিয়েছো এই ছেলেটার নামে?" তখন একটা মেয়ে বলল যে, "স্যার এটা আমি টাকা পাঠিয়েছি। এটা বন্ধুর অ্যাকাউন্ট থেকে আমি টাকা পাঠিয়েছি।" ঠিক আছে তো? তো আচ্ছা, আমি ঠিক আছে। ও তাহলে তো স্ক্রিনশট পাঠাতে হবে। কি করে বুঝবো? তোমার ওই বন্ধুকে আমি চিনি নাকি? কোথায় না কোথায় থাকে বন্ধু। ঠিক আছে? তো যাই হোক, তো ব্যাপারটা বুঝতে পারলি তো কি বললাম? এখানে কি বলছি, এখানে সেরকম একটা এক্সাম্পল এসছে। তো আমি তো জানি না, আমাকে জানাতে হবে তো, কেউ টাকা পাঠালে জানাতে হবে তো। তো এখানে গল্পটা বোঝ। তো ধর আমার কোনো পার্টি ধর বোম্বেতে থাকে, ও ধর আমার অ্যাকাউন্টে তার ১০-২০ যত টাকা পাই, ধর ও আমাকে ২০,০০০ টাকা অ্যাকাউন্টে ফেলে দিয়েছে। অ্যাকাউন্টে টাকা ফেলে দিয়েছে। কিন্তু আমি জানিই না। আমি ব্যাংকে যেদিন গেলাম, আমি যখন আপডেট করলাম বই, তখন জানতে পারলাম যে কোনো একজন আমার পার্টি টাকা পাঠায়। তা আমি জানি না। তাহলে পার্টি কোথায় টাকা পাঠিয়েছে বলতে পারবি? ডাইরেক্টলি ব্যাংকে পাঠিয়েছে। তাহলে এই কাজটা সবার ১ম এই গল্পটা, এই ঘটনাটা কে আগে জানে? ব্যাংক আগে জানে না আমি আগে জানি? ব্যাংক আগে জানে। গল্পটা বুঝতে পারছিস তো? তো এইগুলো তোকে বুঝতে হবে, গল্পটা। তাহলে দেখ তুই নিজেই বুঝে, আমি তো এখন লাইন পড়িনি। যে লাইনটা পড়ি না। বলছে আর ডেটার ডিপোজিটেড ডাইরেক্টলি ইন্টু ব্যাংক। মানে একজন পার্টি, ও ডাইরেক্টলি আমার অ্যাকাউন্টে ৳১৬০০ ফেলে দিই। ডাইরেক্টলি ৳১৬০০ ফেলে দিয়েছে। ঠিক আছে তো? বাট সেম হ্যাজ নট বিন রেকর্ড ইন দ্য ক্যাশ বুক। তুই বল, কোন পার্টি বোম্বেতে থাকে, সে আমার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ফেলেছে, আমি জানিই না। স্যার কেন জানবেন না? ও আমাকে জানায়নি। ও আমাকে জানায়নি তাই জানি না। নাম্বার 1, নাম্বার 2, স্যার কেননা ফোনে তো মেসেজ চলে যাবে টাকা পাঠালে। ফোনে মেসেজ এসছে। কত মেসেজ এসেছে জানিস? ইউর অ্যাকাউন্ট ইস টু বি ক্রেডিটেড ₹1600। আর কিছু লেখা নেই। আর কিছু লেখা নেই। আমি কি করে জানবো? আমি জানি না। ফোনে মেসেজ আসছে, কিন্তু কে টাকা পাঠিয়েছে আমি ডিটেইলস খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। এটা তো আমি তোকে অনেক ট্রান্সেকশন দেখাবো, আমি নাম খুঁজেই পাচ্ছি না কি নামে এসছে টাকাটা। ঠিক আছে তো? তো এরকম হয়। তা আমার আমার এরকম কিছুদিন আগে ডাউট হয়েছিল। আমার ডাউট হয়েছিল। আমি তারপর ব্যাংকে গেলাম। ব্যাংকে গেলাম, ব্যাংক তারপর বের করে দিল কোন অ্যাকাউন্ট থেকে টাকা আসছে ডিটেইলস। সমস্যা হয় এগুলো। তো বুঝতে পারছিস তো? তো আমি জানিই না। তা ব্যাংকে যতক্ষণ না যাবো, ব্যাংকে যদি না যাই জানতে পারবো অরিজিনালটা কে টাকা পাঠিয়েছে? তাহলে ব্যাপারটা বুঝতে হবে, সবার ১ম এই কাজটা করেছে কে? ব্যাংক করেছে। ব্যাংক করেছে। আর আজকে ধর আমি তোকে বলছি, আজকে ধর অক্টোবর মাস। এইগুলো এখন হিসাব থাকবে না। এখন আমার মনে আছে ধর কে টাকা পাঠায়, বুঝতে পারছি টাকা পাঠাচ্ছে। কিন্তু আমি তো এখন তো সব এন্ট্রি করছি না। সব এন্ট্রি টাইমের জন্য করতে পারছি না। আমার মার্চ মাসে বছর শেষ হবে। আমার ট্যাক্স ফাইল করতে হয় জুলাই মাসে। ঠিক আছে? আর আমার তখন তড়িঘড়ি, আমার তখন নজর পড়বে না, জুন মাস থেকে আমার বসতে হবে। ভাব, আগের বছর এপ্রিল বা মে মাসে কে টাকা পাঠিয়েছিল, আর আজকে জুন মাসে আমার কাছে মনে থাকবে কে টাকা পাঠিয়েছিল? মনে থাকা সম্ভব? স্যার ফোন দেখবেন, ফোন ফরম্যাট করেছি। ফোন ফরম্যাট করেছি, ফটোই তো উড়ে গেছে। গল্পটা বুঝবে কিন্তু ব্যাপারগুলো। এই জিনিসগুলো কিন্তু তোকে বুঝতে হবে। তোকে প্র্যাকটিক্যাল কথা বলছি। প্র্যাকটিক্যালি যে কথাগুলো সেগুলোই বলছি তোকে। দেখ তাহলে দেখ ৩ নম্বর, ৪ নম্বরের ওয়ার্কিংসটা দেখছি। ৪ নম্বর, ধর এটা ক্যাশ বুক, এটা ধর পাসবুক। ঠিক আছে?
তাহলে বল কোনো পার্টি ধর আমাকে ধর ডাইরেক্টলি টাকা পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে? কোনো পার্টি ডাইরেক্টলি টাকা পাঠিয়ে দিয়েছে, তো ধর তাহলে ডাইরেক্টলি টাকা পাঠিয়ে দিয়েছে, তাহলে এই কাজটা সবার প্রথম কে করবে? ক্যাশ বুক করবে না পাসবুক করবে? পাসবুক। পাসবুক, তাহলে পাসবুক ব্যালেন্স বাড়বে। বল আমি ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি আমার অ্যাকাউন্ট টাকা পাঠায় তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়বেই। যদি ব্যাংকের ব্যালেন্স বাড়ে ওপরে, কমলে নিচে। আর ক্যাশ বুক কোথায়? ঠিক আছে, ক্যাশ বুক তো জানেই না কিছু। তাহলে কোন বই চেঞ্জ করবো? কি শিখেছিলাম? যা করবো বাদিক। তাহলে বাদিকটাকে কি করলে দুটো সমান হবে? প্লাস, মানে এই যে এরকম। তাহলে কি করলাম? ছবিটা করে নে। তো বল বুঝতে পারছিস কি বললাম? বিআরএস কঠিন হতে পারে, কিন্তু আমি তোকে প্রতিটা পয়েন্ট ধরে 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 করাবো, প্রতিটা পয়েন্ট ধরে ধরে করাবো, কিন্তু তোকে তোকে কিন্তু যে করাবো সেটা তোকে করতে হবে। এই ধর তুই ধর পরের সপ্তাহে ধর তুই ভাবলি পরের সপ্তাহে আমি যেদিন পড়া আছে তার আগের দিন আমি অঙ্ক করাবো, তো গ্যারান্টি দিয়ে অঙ্ক বিআরএস ভুলে যাবে, পুরো ভুলে যাবে। এই বিআরএস তোর মেয়াদ হচ্ছে তোর আজকালের মধ্যেই এটা তোকে করতে হবে, নাহলে মাথা থেকে বেরিয়ে যাবে। আর মাঝে তো তোর কালী পুজো আছে, তারপর দুর্গাপুজো হয়ে গেছে, না দুর্গাপুজো হয়ে গেছে, কালী পুজো আছে, তারপরে তোর ভাই ফোঁটা আছে, বুঝতে পারলি তো? এমনি মাথা থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তোকে যেটা বললাম তাহলে এটা কিন্তু প্র্যাকটিস করে রাখিস। এটা প্র্যাকটিস না করলে ভুলে যাবি, মাথা থেকে বেরিয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলছি মাথা থেকে বেরিয়ে যাবে। শোন, এটা হলো তো? তাহলে প্লাস করবো। কত নম্বরটা প্লাস করবো? দেখ 4 নম্বরটা শর্ট টোকা হয়ে গেছে, 4 নম্বরটা প্লাস। 3 নম্বর আচ্ছা, এখানে 3 নম্বর লিখবো, সরি। কি লিখবো বলতে পারবি কেউ? আমি কোশ্চেন করবো না, কোশ্চেন দেখার জন্য তো নিজেই ভাব না কি লেখা হয়। তুই কি বলবি? স্যার, একজন ডেটার ডাইরেক্টলি অ্যাকাউন্টে টাকা ফেলেছে, বাট আমরা জানি না, এটাই তো লিখ, বাট আমরা জানি না। এটাকে ইংলিশে কি লিখবো জানিস তো? আর ডেটার আগে শুনে নে, তারপর লিখবো। আর ডেটার ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক, তাই তো? বাট নট ইয়েট এন্টার্ড, বাট নট ইয়েট এন্টার্ড ইন দ্য ক্যাশ, ক্যাশ বুক এখন এন্ট্রি করাই হয়। বুঝতে পারলি কি বললাম? এই কথাটাই লিখ, লেখ। কি লিখবো? লেখ। আর ডেটার লেখ, আর ডেটার অঙ্ক শেষ। আর ডেটার ডাইরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক, ঠিক আছে? আর এটা ডাইরেক্টলি ডিপোজিট ইনটু ব্যাংক, বাট নট ইয়েট রেকর্ডেড, এন্টার্ড, যা খুশি লিখতে পারিস। আমি এন্টার্ড লিখলাম, বাট নট ইয়েট এন্টার্ড ইন দা কোন বই? কোন বইতে এন্টার করা হয়নি? ক্যাশ বুক। ব্যাস, এই ক্যাশ বুক বলে দিলে অঙ্ক শেষ হয়ে গেল। বল কত টাকা অ্যামাউন্ট, কত ছিল অ্যামাউন্ট? 1600। তাহলে এটা কি হবে? এটা কি করেছিলাম বল? এটা আইটেমটা কি লিখেছিলাম? প্লাস। প্লাস লিখেছিলাম মাইনাস? প্লাস। এবার দেখ যোগ বিয়োগ করবি, হ্যাঁ যোগ বিয়োগ করবি, দেখ প্লাস। ও তোর তো আবার ক্যালকুলেটর এলাও না। তাহলে দেখ, তাহলে কত হচ্ছে? আগের দিন শিখেছিলাম না কি করে যোগ করতে হয়? 0 0 0, তাহলে এখানে 0 বসে গেল। 0 0 2, মানে 2 বসলো, ঠিক আছে? তো তবে 6 আর 5 11, 11 আর 5 16, 6 হাতে হচ্ছে 1, 1 আর 1 2, 2 আর 3 5, 5 আর 6 11, 11,620, আর এটা কত ছিল? 14,770। এবার ব্যালেন্সিং কর। লেজার শিখিয়েছি, ব্যালেন্সিং জানিস? এই যে এরকম ডবল টার্ন। বল এই দুটোর মধ্যে বড় কোন দিক? দেখতে পাচ্ছিস তো? এই যে 14,770, মাইনাসে বড়। এখানে লিখলাম 14,770, এখানেও লিখবো 14,770, ঠিক আছে? দেখতে পেলি কি লিখলাম? লেজারের মতো মেলাবো, লেজার যেমন করতাম, ঠিক আছে তো? এইবার দেখ, এই 14,770 থেকে 11,620 বাদ দিলে কত হয়? এখানে দেখাচ্ছে। এই দেখ, তোরা যারা লেজার কই, লেজার লেজার ব্যালেন্স দেখেছিস তো? লেজার লেজার করেছিলি আমার কাছে, লেজারের মতন মেলালাম। এই প্লাস সাইডে যোগ করে 11,000 বেরোলো, আর মাইনাস সাইডে যোগ করে 14,000 বেরোলো। তো বল 11 আর 14 মধ্যে বড় কত? 14। এই নিচে দুটো ঘরে 14 লিখলাম, দেখিস দুটো ঘরে 14 লিখলাম। এবার এবার এই দিকে দেখ, এখানে তো কিছুই নেই, এখানে তো ঠিক আছে মিলে গেছে, কিন্তু এই দিকে শর্ট পড়ছে তো, এখানে 14 আর 11 শর্ট পড়ছে তো, কত টাকা শর্ট পড়ছে সেটা এখানে বসাবো। তাহলে কি করবো? 14,770 থেকে 11,620 বাদ। 0 2 কে 7 5, ঠিক আছে? 6 কে 6 7 1, আর এটা হচ্ছে 3,150। আর এই যে প্রসেসটা ফলো করলাম না, প্লাস মাইনাস, আমাদের সমস্ত সিবিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডে এই ফরম্যাট শেখানো হয়।
তো স্কুলে তোর ঝামেলা করে ওই পুরোনো মেথড করতে থাকে, প্লাস প্লাস মাইনাস করে, বাট ইংলিশ মিডিয়াম করে তোর এই প্লাস মাইনাসটাই ফলো করে বেশি, এটা বেশি ইজি লাগে, স্টুডেন্টের কাছে বেশি ইজি হয় প্লাস মাইনাসটা। তো এটা করে দিলাম 3150। এবার বল, এবার তোকে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে? তো দেখ ভালো করে শুনবি, এই যে এখানটায় আমি একটা, এখানে একটা কি দিলাম জানিস, এখানে একটা কি দিলাম দেখ, এখানে কি দিলাম, বক্স করলাম, বক্স। তারপর কি লিখলাম দেখ, ব্যালেন্স। তোরা বক্স করিস না, বক্সের জায়গাটা ফাঁকা রাখিস। এটা বক্স দিয়ে লিখলাম ব্যালেন্স অ্যাজ পার কি, এটা কোন বই অনুযায়ী এই ব্যালেন্সটা বেরোলো, এই 3150 বেরোলো কোন বই অনুযায়ী বলতে পারবি? পাসবুক, ক্যাশ বুক তো দিয়ে দিয়েছিল কোশ্চেনে, অ্যাজ পার পাসবুক, পাসবুক ওয়াইজ ব্যালেন্সটা বেরোলো। বোঝা গেল কি বললো? বোঝা গেল কি বললাম? এই বক্সে কি লিখবো তোকে বলছি, ওটা ফোকাস করতে হবে না, তোকে যে যতদূর যা বললাম লেখা হলো তো, এবার দেখি মন দিয়ে শুনবি, এদিক তাকাবি। হ্যাঁ, আমার শুরুতে ব্যালেন্স কোথায় ছিল, প্লাসে, শেষে ব্যালেন্স কোথায় বেরোলো, প্লাস, অর্থাৎ দুটোই কিন্তু সেম সাইডে বেরিয়েছে। দুটো ব্যালেন্সই যদি, এবার আমি তোকে নোটটা পড়িয়ে দিই, তাহলে তোকে বোঝাতে সুবিধা হবে, আর একটু তোরা বুঝতে সুবিধা হবে। কি লেখা আছে এই লেখাটা দেখবি, হ্যাঁ, সবাই স্ক্রিনের দিকে তাকাবি, বলছে ইফ ব্যালেন্স কামস, যদি ব্যালেন্সটা আসে কোথায়, অপোজিট সাইডে। কি লেখা আছে বল, বারবার করবো, দু তিনবার পর লাইনটা, দু তিনবার পর। ব্যালেন্স যদি অপোজিট সাইডে আসে, এই অঙ্কে আমার ব্যালেন্স বল, এই অঙ্কটার দিকে তাকা, এই অঙ্কে ব্যালেন্স কোন দিকে এসছে, অপোজিট সাইডে এসছে না সেম দিকে এসছে, সেম দিকে, তার মানে এটা বলেন। তাহলে ব্যালেন্স যদি অপোজিট সাইডে আসে, সেটা কি রিপ্রেজেন্ট করে, সেম টাইপ ব্যালেন্স। কি বললাম, ব্যালেন্স যদি অপোজিট, আসতে শোন, শোন বোঝার ব্যাপার আছে, এই জায়গাটা বোঝার ব্যাপার আছে, শোন। এই ব্যালেন্সটা যদি অপোজিট সাইডে আসতো, অপোজিট মানে স্যার যদি এই দিকে আসতো, তখন বলতাম এটা ব্যাংক ব্যালেন্স। বুঝতে পারলি? এই ব্যালেন্সটা কি অপোজিট দিকে এসছে না সেম দিকে এসছে? সেম দিকে আসলে কি বলে বলবো, ব্যাংকের অপোজিট কে হয়, ওভারড্রাফট। ব্যাংক কি বলছিস, ব্যাংকের অপোজিট হয়, ব্যাংক ব্যালেন্সের অপোজিট হয় ওভারড্রাফট ব্যালেন্স। ভালো করে বুঝবি কিন্তু, বারবার করে বুঝবি, তাহলে আর কোনো ভুল হবে না, মুখস্থ করতে হবে না কিছু। দেখ আমি কি বললাম, ব্যালেন্স সেম দিকে বেরিয়েছে না অপোজিট দিকে বেরিয়েছে, সেম দিকে যদি ব্যালেন্স বেরোয় তখন কি হবে, তখন লিখতে হবে ব্যাংক ব্যালেন্সের অপোজিট। কোথায় কথাটা লেখা আছে আপনি দেখান, এখানে কি লেখা আছে, ব্যালেন্স যদি অপোজিট সাইডে আসে তখন সেম ব্যালেন্স, সেম ব্যালেন্স মানে ব্যাংক ব্যালেন্স। আচ্ছা দেখি আর কোথায় লেখা আছে, ব্যালেন্স কাম সেম সাইড। দেখ ব্যালেন্স যদি সেম দিকে আসে, ব্যালেন্স সেম দিকে আসছে, ইট রিপ্রেজেন্ট অপোজিট টাইপ অফ ব্যালেন্স। স্যার অপোজিট টাইপ অফ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্সের অপোজিট কি, ব্যাংক ড্রাফট, ব্যাংক ড্রাফট না, ব্যাংক ড্রাফট বলে ব্যাংক ওভারড্রাফট। তাহলে এইখানটায় কি লেখা হলো বুঝতে পারলি, এখানটা কি লিখবো, কেন ওভারড্রাফট লিখলাম, কারণটা বুঝতে পারলি, বল কারণটা বুঝতে পারলি কি বুঝতে পারলি না, সকলেই বুঝতে পেরেছিস? এটাকে বলা হয় ওভারড্রাফট, ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 3150। বল আমার কথাটা কি বোঝা গেল, কি বললাম, যদি সেম সাইডে ব্যালেন্স বেরোয় তাকে কি বলা হয়, এই শোন, সেম সাইড, এই অঙ্কটায় ব্যালেন্স কি সেম সাইডে বেরিয়েছে নাকি অপোজিট সাইডে বেরিয়েছে, সেম সাইডে যদি ব্যালেন্স বেরোয়, ঠিক আছে, তাহলে কি বলা হবে, অপোজিট সাইড, অপোজিট ব্যালেন্স, অপোজিট ব্যালেন্স, আর ব্যাংক ব্যালেন্সের অপোজিট কি, ওভারড্রাফট ব্যালেন্স। আচ্ছা যদি অপোজিট সাইডে ব্যালেন্স বেরোয়, সেম ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। এইটুকু তো মনেই রাখতে পারবো, এইটুকু তো মনেই রাখতে পারবো, আর কিছু নেই হয়েছে। তাই একটাই অঙ্ক আমি করালাম, একটু টাইম নিয়ে করালাম একটা অঙ্ক, এই অঙ্কটাই বাড়িতে, এই অঙ্কটাই তোকে বলবো, এই অঙ্ক তোর লইলো কর, এই একটাই অঙ্ক বিআরএস এর হোমওয়ার্ক। তাহলে এই বিআরএস এর, এই বিআরএস টা ক্লাসটা কবে হবে, আবার আজ থেকে 15 দিন পর কিন্তু বিআরএস ক্লাস হবে, আজকে না কিন্তু, আর 15 দিন পর বিআরএস এর ক্লাস হবে। বুঝতে পারলি, 15 দিন পর মানে পরের বুধবার তো হচ্ছে না, পরের বুধবার ছুটি, ঠিক আছে, ভাইফোঁটার আগের দিন পরের বুধবার ছুটি, তারপর মানে ঠিক আবার সেই 14 দিনের মাথায় কিন্তু ক্লাস হবে। তার মানে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা, আমি তোকে বললাম 99% তুই অঙ্ক ভুলে যাবি, যদি বাড়িতে যদি আজকালের মধ্যে করে না রাখিস এই অঙ্কটা, আরো একবার দুবার করে না রাখিস, ঠিক আছে, তাহলে ভুলে যাবি, বলে দিলাম। শনিবার ক্যাশ বুক পড়া আছে, পড়তে আসার আগে বিআরএস এর অঙ্কটা একবার দেখে যাস, মানে দেখে আসিস বা বাড়িতে হাতে ধরে করে আসিস, যদি অসুবিধা হয় সেই দিন তুই কোশ্চেন করতে পারবি না, ঠিক আছে, না হলে কিন্তু তুই পারবি না, বলে দিলাম, দেখতে বলে দিলাম। দেখ তোরা যদি মনে করিস বিআরএস শিখবি তাহলে কিন্তু করে রাখতে হবে।